নমস্কার। এখন পড়ছি লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে এর দ্বিতীয় খণ্ড এবং রূপমঞ্জরি এই অডিও সিরিজ অনুসারে আজ শুরু হতে চলেছে এর 35তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 35 শুরু করলাম। আমরা মনে ভাবি পাগলে যা খুশি তাই করতে পারে, তা কিন্তু পারে না সে। সঙ্গত কারণে সে হাসতে পারে না, নিদারুণ দুঃখজনক ঘটনায় বেচারি কাঁদতেও পারে না। বিস্ময়কর ঘটনা চোখের সামনে ঘটতে দেখলে অবাক হবার অধিকার তার নেই। ঘনশ্যাম যেন পাগল, রূপেন্দ্র তো তা নন। তিনি যখন সম্পূর্ণ উলঙ্গ হয়ে ওর সামনে বসলেন পদ্মাসনের উপর টেক্কা দিয়ে বদ্ধ পদ্মাসনে, তখন ঘনশ্যাম বিস্ময়ে বিস্ফারিত নেত্র হতেও গিয়েও পারলেন না। সামান্য নড়ে চড়ে বসলেন, তারপর বললেন, কস্তম, পাগল মানুষ তো, তাই সাদা বাংলায় তুমি কে প্রশ্নটা মাথায় এলো না। কিন্তু রূপেন্দ্র যে আরো বড় জাতের পাগল, পাগলামির প্রতিযোগিতায় হার মানবেন কেন? বললেন, যাজ্ঞবল্ক্যহম। ঘনশ্যাম তৎক্ষণাৎ মেনে নিলেন, এমনটা তো হতেই পারে। ঋষি যাজ্ঞবল্ক্য এসে বদ্ধ পদ্মাসনে বসেছেন ওর সামনে। তাই বিশুদ্ধ বৈদিক ভাষায় প্রশ্ন করলেন, ভো ভো যাজ্ঞবল্ক্য, এক্ষণে এই জটিল প্রশ্নের যথাযোগ্য উত্তর প্রদান করহ। এই যে নভলোকের ঊর্ধ্বস্থিত দুর্লোক, তাহারও ঊর্ধ্বে কি রহিয়াছে, এবং তৎসহ ইহাও কহ। এই যে অধস্থ পৃথিবী, তাহার তলদেশে কি বর্তমান, অপিচ এই যে নিরাবলম্ব দুলোক ভূলোক, তাহাদের অভ্যন্তরে কোন ধারণ শক্তি রহিয়াছে, যাহাতে তাহারা বিযুক্ত বা কক্ষচ্যুত হইতেছে না। রূপেন্দ্র বললেন, শ্রীমন্ত সুপণ্ডিতা গার্গী, দুলোক ভূলোক আদৌ নিরাবলম্ব নহে, তাহারা একেম অবদ্বিতীয় সূত্রাতায় গ্রথিত, অপিচ অবধান করো, সেই সূত্রাতাই ব্রহ্ম। ঘনশ্যাম ঘন ঘন মাথা নাড়লেন, মনে হলো উত্তরটি তাঁর মনোমতো হয়েছে। তিনি আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু বাধা পেলেন। রূপেন্দ্র একটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, ক্ষান্ত হন সার্বভৌম, আপনি আর অতি প্রশ্ন করবেন না। এরপরেও পাগলের ঢং ধরে বসে থাকলে আপনার মস্তক পাতন হবে। ঘনশ্যাম তৎক্ষণাৎ পদ্মাসন পরিত্যাগ করে সবাসনে শায়িত হলেন। রূপেন্দ্র যোগাসন ত্যাগ করে উঠে দাঁড়ালেন, রৌচুতে প্রলম্বিত একটি গাত্র মার্জনে নিয়ে সার্বভৌমের কোলের উপর ফেলে দিলেন। নিজেও বস্ত্র পরিধান করতে করতে বললেন, এবার বলুন তো, এভাবে কেন পাগল সেজে বসে আছেন? ঘনশ্যাম উঠে বসলেন, বস্ত্রখণ্ডটি কটিদেশে জড়িয়ে নিয়ে বললেন, আপনি আমার অপরিচিত নন। আপনি যখন মাতুলশ্রীর চতুষ্পাঠীতে অধ্যয়ন করতেন তখন আপনাকে দেখেছি। রূপেন্দ্র বললেন, এটা আমার প্রশ্নের সদুত্তর হলো না সার্বভৌম মশাই। জানি, বলছি। তার পূর্বে বলুন, কেমন করে বুঝলেন যে আমি উন্মাদের অভিনয় করছি, মাত্র উন্মাদ নই? প্রাচীরের প্রলম্বিত দর্পণটিকে নির্দেশ করে রূপেন্দ্র বললেন, এই গৃহে প্রবেশ মাত্র ওইটি আমার নজরে পড়েছিল, তাই এমন স্থানে মহড়া নিয়েছিলাম যে স্থান থেকে ঘাড় না ঘুরিয়েও পিছনে অবস্থিত আপনাকে লক্ষ্য করা যায়। আপনার স্ত্রীর নিকট পেশ করার প্রতিটি প্রশ্নে আপনার উপর কি প্রতিক্রিয়া হচ্ছে তা আমার নজর এড়ায়নি। শেষ প্রশ্নটিতে আপনি যে ঘাড় নেড়ে স্ত্রীকে নিষেধ করলেন তাও লক্ষ্য করেছি। এবার বলুন তো, কেন এমন পাগল সেজে আছেন? ঘনশ্যাম প্রাচীরের প্রলম্বিত দর্পণটি লক্ষ্য করে মৃদু হাসলেন। তারপর বললেন, বিচার্য বিষয়ের সংজ্ঞার্থ প্রথমে নির্ণীত হওয়া প্রয়োজন। উন্মাদের সংজ্ঞা কি? যার চিন্তার পারম্পর্য নেই, নিজের মঙ্গল যে বোঝে না, যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিতে যে অশক্ত, সে উন্মাদ। এটি যদি উন্মাবস্থার সংজ্ঞা হয়, তাহলে স্বীকার করছি ভেষকাচার্য, আমি মাঝে মাঝে উন্মাদ হয়ে যাই। কখনো 2-3 মাস, কখনো কয়েক বছর ওই অবস্থায় থাকি। তখন যুক্তি নির্ভর সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা, নিদ্রা, মূত্রত্যাগ বা বিরেচন প্রভৃতি দেহকর্ম আমার নিয়ন্ত্রণানুসারে হয় না। আহারের স্পৃহা থাকে না, হয়তো দীর্ঘদিন ওই অবস্থায় থাকি। তারপর কিভাবে জানি না, ঠিক যেমন মানুষের ঘুম ভাঙে, সুষুপ্তির অজ্ঞান বস্তা থেকে মানুষ জেগে ওঠে,
তেমনি নিজের অভিজ্ঞান ফিরে পাই। উন্মাদ অবস্থায় কি করেছি তা স্মরণে আনতে পারি না, কিন্তু প্রাক উন্মাদ অবস্থায় যা অধ্যয়ন করেছি, যে জ্ঞান অর্জন করেছি, তা সবই স্মরণে আনতে পারি। ঠিক যেমন ঘুম ভেঙে যাবার পর স্বপ্নরাজ্যে কি করেছি তা কখনো আবছা মনে পড়ে, কখনো কিছুই মনে পড়ে না, কিন্তু পূর্বদিনের সব কথাই স্মরণ করা যায়। আমার অবস্থাও ঠিক সেরকম হয়। এরা বলছেন স্বাভাবিক অবস্থায় থাকেন পরবর্তী পূর্ণিমা তিথি পর্যন্ত, সেটা কি সত্য? ঘনশ্যাম বললেন, আপনার প্রশ্নটা আয়ুর্বেদ শাস্ত্রসম্মত কিনা জানি না, ন্যায় শাস্ত্রসম্মত নয়। কেন? উপাদানের পার্শ্বে একটি বালুঘটিকা স্থাপন করলে আপনি কি পরদিন সকালে উঠে বলতে পারবেন ঠিক কয়টার সময় আপনি ঘুমিয়ে পড়েছিলেন? রূপেন্দ্র বললেন, ঠিক কথা, না, পারবো না। এমন অদ্ভুত রোগ লক্ষণ আমি ইতিপূর্বে কখনো দেখিনি। এটি সম্পূর্ণ মানসিক রোগ। দীর্ঘদিন আপনার সঙ্গে একত্রে বসবাস করলে আপনার অন্তরের অন্তর্মহলের নির্জ্ঞান অঞ্চলে কি জটিলতা আছে তার হয়তো সন্ধান পাব। তখনই চিকিৎসার প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে বাধাবন্ধনহীন বন্ধুত্ব গড়ে ওঠা প্রয়োজন। কেউ কারো কাছে কিছু গোপন করব না। ঘনশ্যাম বললেন, তথাস্তু। তবে তার প্রথম পর্যায়ে এই মুহূর্তেই শুরু হতে পারে রূপেন্দ্র, যদি আমরা পরস্পরকে নাম ধরে ডাকি। তুমি নৈকট্যে সরে আসি। রূপেন্দ্র তৎক্ষণাৎ স্বীকৃত। বললেন, প্রথমে বলো তো ঘনশ্যাম, তোমার মনে আছে প্রথমে কবে তুমি মানসিক ভারসাম্য হারিয়েছিলে? ঘনশ্যাম বললেন, হ্যাঁ আছে, 8 বছর বয়সে। কি পারিপার্শ্বিক ঘটনায় মুহূর্ত মধ্যে মানসিক ভারসাম্য হারিয়েছিলাম সেটাও মনে আছে। কিন্তু তার পূর্বে বলো, তুমি আমাদের সম্বন্ধে কতটা জানো? এই যে আমাদের পরিবারের ধন ঐশ্বর্য, এই প্রাসাদ, এই অনায়াস পরিশ্রমহীন ভোগের আয়োজন, এর মূলে কি আছে? কিছুটা শুনেছি। এই সব কিছুর বুনিয়াদে আছে একটি মর্মান্তিক কুসংস্কার। বংশের আদি পুরুষ তাঁর একমাত্র সুন্দরী কন্যাকে জীবন্ত দগ্ধ করে এই সম্পত্তি বংশানুক্রমিকভাবে ভোগ করার অধিকার লাভ করেছিলেন। হ্যাঁ জানি, তার সঙ্গে তোমার এই মনোরোগের কি সম্পর্ক? সম্পর্ক অঙ্গাঙ্গী এবং অতি ঘনিষ্ঠ। তাহলে আমার জীবন কথা বিস্তারিত শুনতে হবে। তাই তো শুনতে চাইছি বন্ধু। রোগের ইতিহাস না জানা থাকলে রোগের চিকিৎসা সম্ভবপর নয়, বিশেষত মনোরোগ। ঘনশ্যাম তখন তার জীবন ইতিহাস বিস্তারিত জানাতে থাকেন। আঁতুড় ঘরেই ঘনশ্যাম মাতৃহীন। তাকে মানুষ করেন তার মাসি আর পিতামহী। অতি শৈশবকাল থেকেই বংশের এই সন্তানটি প্রখর বুদ্ধিমান বলে চিহ্নিত হয়েছিলেন। মাত্র 4 বছর বয়সেই জগন্নাথ তাঁর ভগিনীপতির কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন, এ ছেলে জীবিত থাকলে ভারত জোড়া খ্যাতির অধিকারী হবে। নিতান্ত শিশুকালই ঘনশ্যাম বুঝতে পেরেছিলেন কিভাবে ওদের বংশের সমৃদ্ধি। জ্ঞান বুদ্ধি হবার বয়স তখনও হয়নি, মাত্র 6 বৎসরের বালক। কিন্তু ক্ষণজন্মা পুরুষদের কীর্তিকাহিনী ওই রকমই হয়। একদিন 6 বৎসরের শিশু তার পিতার সঙ্গে তর্ক জুড়ে দিল সতীদাহ প্রথা নিয়ে। শিশুর মতে এটা একটা বর্বর ব্যবস্থা। গঙ্গাপ্রসাদ শিশুপুত্রকে ধমক দিয়ে থামিয়ে দিতে চেয়েছিলেন, যা বুঝিস না, ইঁচড়ে পাকার মতন তা নিয়ে কথা বলিস না। হিন্দু ধর্মের আচার আচরণ তুই কি বুঝিস রে? সমস্ত ভারত ভূখণ্ডে এই প্রথা প্রচলিত আছে তা জানিস বিনা হেতুতে? 6 বছরের বালক বলেছিল, সারা দেশের কথা ছেড়ে দিন, আমাদের পরিবারে এই কুপ্রথাটি কেন আপনি এবং আপনাদের পিতা পিতামহ বংশানুক্রমে জিইয়ে রেখেছেন? সেটা ধর্মের অঙ্গ বলে না নিজেদের স্বার্থে? কে বলবে 6 বৎসর বয়সের বালকের কথা? রুখে উঠেছিলেন গঙ্গাপ্রসাদ। কেন? না হলে সতী মায়ের সেবায়েতই আমাদের বংশের হাতছাড়া হয়ে যাবে। তাই প্রতিটি পুরুষে এক একটি বিধবাকে প্রাণ দিতে হচ্ছে আপনাদের এই জমিদারির ঠাট বজায় রাখতে। কে কে বলেছে তোকে এই সমস্ত অবান্তর কথা? কে বলেছেন সেটা বড় কথা নয় বাবা মশাই, কথাটা যে মিথ্যে নয় তা তো মানছেন। গঙ্গাপ্রসাদ গর্জে উঠেছিলেন, বেরিয়ে যা, দূর হ আমার সম্মুখ থেকে।
তুই আমাদের বংশের কুলাঙ্গার। ওই বালক বয়সী পিতার সঙ্গে প্রথমে মতান্তর, পরে মনান্তর হয়ে যায়। ভাগিনে ওর এইসব দুর্বিনীত প্রশ্নের কথা শুনে স্বয়ং জগন্নাথ তর্ক পঞ্চানন এসেছিলেন তাকে বোঝাতে। ফলে শুধু পিতা নয়, মা তুলের সঙ্গেও বাক্যালাপ বন্ধ হয়ে গেল। সেই সময় থেকেই উনি ঠাকুমার আরও ন্যাওটা হয়ে পড়েন। বস্তুত মায়ের নিজের ছোট বোন মাসিমা, যাকে শৈশবকাল থেকে উনি মা ডাকতেন, এবং এই বৃদ্ধা ঠাকুরমাকে ঘিরেই ওর শৈশবকাল গড়ে ওঠে। মাসিমা অবশ্য সংসারের নানা কাজে সর্বদা ব্যস্ত। গৃহস্বামিনীর বিকল্প তিনি, কুলীন ব্রাহ্মণ ঘরের অরক্ষণীয়া অনুরা কন্যা। এসেছিলেন এ সংসারে বড় বোনের দেহান্তে তার ছেলেটিকে কোলে তুলে নিতে, আর বাপের সংসারে ফিরে যাওয়া হয়নি। তিনি সদা ব্যস্ত। তাই ঘনশ্যামকে কাছে টেনে নিলেন তাঁর পিতামহী। তাঁরই কাছে মুখে মুখে রামায়ণ মহাভারতের নানান কাহিনী শুনেছেন। ধ্রুব, নালক, নচিকেতার উপাখ্যান বস্তুত অক্ষর পরিচয় হবার পূর্বেই। পিতামহীর নিজেরও অক্ষর পরিচয় ছিল না, কিন্তু কথক ঠাকুরদের কল্যাণে সেকালীন যাবতীয় বামুন ঘরের বর্ষীয়সীর মতো পুরাণ ভাগবতের নানান কাহিনী ছিল ঠাম্মার ঠোঁটস্থ। ঘনশ্যামের পিতামহ ছিলেন দীর্ঘদিনের শয্যাশায়ী রোগী। তার সঙ্গে ঘনশ্যামের ঘনিষ্ঠতা হয়নি, তবে মাঝে মাঝে তার শিয়রের কাছে গিয়ে বসতেন, পাখার হাওয়া করতেন। তিনি ইঙ্গিত করলে গঙ্গা জল ঢেলে দিতেন বৃদ্ধের কণ্ঠনালীতে। ঘনশ্যামের বয়স যখন 8, তখন তার পিতামহের দেহান্ত হল। ঠাকুমা নাতিটিকে ছেড়ে সহমরণে যেতে চাননি, কিন্তু কেউ সে কথায় কর্ণপাত করেনি। ঘনশ্যাম বিদ্রোহ করলেন। প্রথমে পিতা ও মাতুলের চরণ যুগলের ওপর আছাড়ি পিছাড়ি কান্না, বাবাগো মাগো ঠাম্মাকে আপনারা পুড়িয়ে মারবেন না। অবোধ বালকের কথায় কেউ কর্ণপাত করল না। তখন ঘনশ্যাম পিতামহের পরিত্যক্ত লাঠি গাছখানা কুড়িয়ে নিয়ে লড়াই করতে এগিয়ে এলো। মাটির কলসি, ঘড়া, সরা, কাঁচের সেজপথে চূর্ণ হয়ে গেল যষ্ঠী প্রহারে। 5-7 জন জোয়ান মানুষ জড়িয়ে ধরল বালককে। ঠাকুরদার নিষ্পন্দ দেহটা ওরা খাটিয়ায় তুলে নিল। বল হরি হরি বল। তারপরই একটি পালকিতে সিন্দুর চর্চিত ও অলক্ত রঞ্জিত এক পক্ষকেশা বৃদ্ধা। তিনি চিৎকার করে কি যেন বলছেন, শোনা যাচ্ছে না। গ্রামবাসীদের কাঁসর ঘণ্টার শব্দে আর শত শত ধার্মিকের সমবেত পুকারে সতী মাইকি জয়। বালক ঘনশ্যাম সুকৌশলে খড়ু চাল ঘরের বাঁশের বাতা আর উলঘর ভেদ করে বেরিয়ে এসেছিল রুদ্ধদ্বার কক্ষের বাহিরে। ছুটতে ছুটতে উপস্থিত হয়েছিল শ্মশান ঘাটে। বৃদ্ধের সেই মর্মান্তিক সহমরণ প্রত্যক্ষ করেছিল আড়াল থেকে। সহসা বৃদ্ধান্তরাল থেকে ছুটে বেরিয়ে আসে, বাহ্য জ্ঞান হারিয়ে ছুটে যায় জ্বলন্ত চিতার দিকে। বৃদ্ধার তখনও জ্ঞান ছিল। চিৎকার করে উঠেছিলেন, পাগলা, এখানে আসিসনি, পুড়ে মরে যাবি। 3-4 জনে ওকে চেপে ধরে, কিন্তু তার পূর্বে বিশ্রীভাবে ওর হাত পা পুড়ে যায়। উনি অজ্ঞান হয়ে যান। পুরোপুরি 3 দিন অজ্ঞান অচৈতন্য অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকেন। তারপর যখন উঠে বসলেন, তখন বালক ঘনশ্যাম ঘোর উন্মাদ। সেই তার প্রথম আক্রমণ। সেবারে যে কতদিন ওই অবস্থায় ছিলেন কেউ তার হিসেব রাখেনি। উন্মাদ, কিন্তু কোনো উপদ্রব নেই। আপন মনে বসে থাকে। খেতে দিলে খায়, না দিলে খায় না। ঠাম্মা নেই। মাসিমা সংসারের 50টা কাজের সঙ্গে আষ্টাপৃষ্ঠে বাঁধা। বালক ঘনশ্যামকে সেবা যত্ন করত প্রতিবেশিনীর এক অনুরা কন্যা। বয়স শেষে ঘনশ্যামের চেয়ে মাত্র 2 বছরের ছোট। প্রতিবেশী বিশ্বম্ভর ঘোষালের আত্মজা। বিশ্বম্ভর ব্রাহ্মণ, তবে কুলীন নন, শ্রোত্রিয়। উন্মাদ ঘনশ্যামের কাছে যেতে অনেকেই ভয় পায়, শুভা পায় না। শুভাজোর খেলার সাথী নিতান্ত শৈশবকাল থেকে। মেয়েটির ডাকনাম শুভা। সুভাষিনী নামের অপভ্রংশ। নিদারুণ দুঃখের কথাটা এই, বিশ্বম্ভর যখন কন্যার নামকরণ করেন তখন বালিকার বোল ফোটেনি। তাই পরে ঘোষালমশাই প্রণিধান করেছিলেন, বিশ্বনিয়ন্তা কি নিষ্ঠুর কৌতুক করেছেন তাকে নিয়ে। বোল ফোটার বয়স হলে দেখা গেল সুভাষিনী মুখ ও বধির। সে ছিল ঘনশ্যামের শৈশবের নির্বাক খেলার সাথী, উন্মত্তবাস্থায় নীরব সেবাব্রতী। কবে জ্ঞান ফিরে এলো মনে নেই, তবে এইটুকু মনে আছে যে জাগতিক সব কিছুর উপরেই তাঁর তীব্র বিতৃষ্ণা জন্মেছে।
পিতা, মাতা, মাতুল, সহাধ্যায়ী কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না, বন্ধুত্ব তো নয়ই। একমাত্র ব্যতিক্রম ওই অসহায়া মুখ মেয়েটি। জগন্নাথ তর্ক পঞ্চাননের চতুষ্পাঠীতে অধ্যয়নে অস্বীকৃত হওয়ায় গঙ্গাপ্রসাদ বালককে ভর্তি করে দিয়েছিলেন বানেশ্বর বিদ্যা বিনোদের চতুষ্পাঠীতে। ঘনশ্যাম দিবারাত্র আকণ্ঠ নিমজ্জিত থাকতেন পুঁথির জগতে। ব্যাকরণ, কাব্য, ন্যায়, স্বরদর্শন ক্রমে ক্রমে আয়ত্ত করলেন সব কিছুই। চতুষ্পাঠীতে সহাধ্যায়ীদের সঙ্গে বিশেষ বাক্যালাপ করতেন না, বাড়িতেও কারোর সঙ্গে কথাবার্তা নেই। একমাত্র ওই মুখ বধির শুভাকে দেখলেই উনি উৎফুল্ল হয়ে উঠতেন। চতুষ্পাঠী ও টলির শেষ পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন তখন ঘনশ্যামের বয়স ৮৮, শুভা তখন ১৬। এ বাড়ি যাতায়াত তার বন্ধ হয়ে গেছে, হোক পাশের বাড়ি, তবু খরজিহ্ব প্রতিবেশিনীদের বাক্যবান থেকে রক্ষা করতে ওর মা বোবা মেয়েটাকে আগলে রাখতেন। এই সময় ঘনশ্যাম তার মামিমার কাছে সংবাদ পেলেন যে গঙ্গাপ্রসাদ পুত্রের বিবাহের জন্য পাত্রীর সন্ধান করছেন। মাতুল শ্রী জগন্নাথের সঙ্গে এই বিষয়ে পিতৃদেবকে দু একবার ঘনিষ্ঠ আলোচনা করতে শুনলেন। ঘনশ্যাম সোজা কথার মানুষ। ওদের সেই গোপন আলোচনা সভায় একদিন অযাচিত উপস্থিত হয়ে দুজনকে প্রণাম করে বললেন, মামিমার কাছে শুনলাম আপনারা নাকি আমার বিবাহের আয়োজন করছেন। সে বিষয়ে দু একটি কথা নিবেদন করতে এলাম, আপনারা অনুমতি দিলে। গঙ্গাপ্রসাদ গর্জে ওঠেন, এমন দুর্বিনীত নির্লজ্জ কখনো দেখেনি। নিজের বিবাহ সংক্রান্ত কথাবার্তা নিজেই বলতে এসেছ তুমি, লজ্জা হলো না? যাও, অনুমতি দিলাম না। তর্ক পঞ্চানন ওকে থামিয়ে দিলেন। আহা, মাথা গরম করছো কেন গঙ্গা? এ কি মাথা গরম করার বিষয় না সময়? হ্যাঁ বলো ঘনশ্যাম, তোমার বিবাহ সম্বন্ধে কি বলতে এসেছো? আমি বলছিলাম যে আমি তো ঠিক স্বাভাবিক নই, মাঝে মাঝে উন্মাদ হয়ে যাই। এক্ষেত্রে একটি অনুরা কন্যার ভাগ্য কি আমার ভাগ্যের সঙ্গে বিজড়িত করা উচিত? জগন্নাথ বললেন, তুমি বুদ্ধিমানের মতোই কথাটা বলেছো ঘনশ্যাম। তোমার অস্বাভাবিকত্বের বার্তাটা আমরা কন্যার পিতার কাছে গোপন করব না। তিনি যদি সব জেনে বুঝেই কন্যা সম্প্রদান করেন তাহলে আপত্তির কথা ওঠে না। ঘনশ্যাম সবিনয়ে বলেছিলেন, ওঠে বই কি মাতুল শ্রী, পাগলের ঘর করতে তো পাত্রীর অভিভাবক আসবেন না, আর মেয়েটির মতামত গ্রহণের কথা নিশ্চয়ই আপনাদের পরিকল্পনায় নেই, তাই না? গঙ্গাপ্রসাদ রুখে উঠে কি যেন বলতে যাচ্ছিলেন, তাকে আবার থামিয়ে দিয়ে জগন্নাথ বলেন, তুমি চুপ করে থাকো গঙ্গা, কথাবার্তা আমাকেই বলতে দাও। হ্যাঁ, তাহলে তোমার কি সিদ্ধান্ত বাবা ঘনশ্যাম? চিরকুমার থাকা, ব্রহ্মচারী হয়ে থাকা, না সন্ন্যাস নেওয়া? আগে না, তেমন কোনো সিদ্ধান্ত এখনো করিনি। আমি বরং চাইছি এমন একটি পাত্রীকে আপনারা নির্বাচন করুন যে এই পাগল মানুষটাকে সেবা যত্ন করতে স্বেচ্ছায় স্বীকৃত। গঙ্গাপ্রসাদ আর স্থির থাকতে পারেন না, বলেন, সেটা কিভাবে হবে? গায়ে গায়ে ঢেড়া দিতে হবে বোধ করি। ওগো, তোমাদের গায়ে কোনো আধপাকলি পাত্রী কি আছে যে আমার পুরো পাগল ছেলেটিকে বিবাহ করবে? ঘনশ্যাম প্রত্যুত্তর করার পূর্বেই গর্জে উঠলেন তর্ক পঞ্চানন, গঙ্গা তুমি ওঠো, ভিতর বাড়িতে যাও, যাও। গঙ্গাপ্রসাদ এই কণ্ঠস্বরকে চেনেন, গোটা ত্রিবেণী চেনে। মাথা নিচু করে তিনি ভিতর বাড়িতে চলে যান। জগন্নাথ অন্দরের দিকের কবাটটা রুদ্ধ করে দিয়ে ফিরে এলেন। নিজ আসনে বসে শান্তস্বরে বললেন, বেশ তো ঘনশ্যাম, এ উত্তম প্রস্তাব। কন্যা যদি স্বেচ্ছায় এরকম রোগাক্রান্ত স্বামীকে বরণ করতে প্রস্তুত থাকে তাহলে আমরা আপত্তি করব কেন? এমন কোনো পাত্রের সন্ধান কি তোমার জানা আছে? ঘনশ্যাম বলছিলেন, হ্যাঁ, ঘোষাল খুড়োর একমাত্র কন্যা শুভা, সুভাষিনী। জগন্নাথ স্তম্ভিত হয়ে গেলেন, বললেন, কি বলছো ঘনশ্যাম? বিশ্বম্বর ঘোষালের কন্যাটি তো মুখ এবং বধির। না না না, এ বিবাহ সম্ভবপর নয়। তাছাড়া বিশ্বম্বর কুলীন নয়, শ্রোত্রিয়। কুলীন পাত্রটি যদি শ্রোত্রিয় ঘরের কন্যাকে বিবাহ করে তাহলে কুলীন ঘরের অরক্ষণীয়াদের গতি হবে কি? কৌলিন্য প্রথা তো ক্রমে ক্রমে ভেঙে পড়ে যাবে। ঘনশ্যাম বলেছিলেন, মামা, আপনাকে এই কথার প্রত্যুত্তরে যে কথা জানাবো তা আমার মাতুলকেই শুধু বলছি না, আমি বলছি গৌড়মণ্ডলে ব্রাহ্মণ্য সমাজের অন্যতম স্তম্ভকে। আপনি বিবেচনা করে দেখুন, শুভা
অর্থাৎ সুভাষিনী মুখ বধির হওয়ার জন্যই হয়তো আজীবন উপেক্ষিতা অনুরা হয়ে থাকবে, তার বিবাহ হবে না। এদিকে আমিও শুভার মতন একদিক থেকে পঙ্গু, আমার মানসিক ভারসাম্য মাঝে মাঝে হারিয়ে যায়। আমরা দুজনে আংশিকভাবে পঙ্গু, কিন্তু হয়তো যৌথভাবে নয়। স্কন্ধস্থিত খন্দ সহধর্মিনীর নির্দেশেই অন্ধ মানুষ সংসারে উপলবন্ধুর পথ অতিক্রম করতে পারে। আমাদের দুজনের এই রাজ জোটকে কেন বাধা দিচ্ছে না আপনারা? আর কৌলিন্য প্রথা, আমি তো অন্তর থেকে বিশ্বাস করি এই বর্বর প্রথা বিলুপ্ত হলেই হিন্দু সমাজের, ব্রাহ্মণ্য সমাজের মঙ্গল। গৌড়মণ্ডলের অন্যতম সমাজপতি হিসেবে আপনি কি তা উপলব্ধি করেন না? জগন্নাথ গম্ভীর হয়ে বলেছিলেন, কৌলিন্য প্রথা বা গোটা ব্রাহ্মণ্য সমাজের ভালো মন্দ বিষয়ের আলোচনা আমি তোমার সঙ্গে করতে বসিনি ঘনশ্যাম। আমরা তোমার বিবাহের প্রস্তাব আলোচনা করছিলাম। আমাদের বংশে এবং তোমাদের বংশেও কেউ কোনো দিনও স্বয়ং পাত্র নির্বাচন করেনি। পিতৃস্থানীয়দের নির্বাচন আবাহমান কাল ধরে মেনে এসেছে। দ্বিতীয়ত, না আমাদের বংশে না তোমাদের বংশে কেউ কখনো কোনো মুখ বধির কন্যাকে সজ্ঞানে গৃহবধূ করে আনেনি। ঘনশ্যাম সবিনয়ে বললেন, কিছু মনে করবেন না মামাশ্রী, আপনার বক্তব্যটি কিন্তু যুক্তিসঙ্গত নয়। কেউ কোনোদিন করেনি এটা কোনো যুক্তি নয়। আমাদের বংশে কেউ কোনোদিন গৌড়মণ্ডলের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে ইতিপূর্বে স্বীকৃতি গ্রহণ করেননি। কেউ কোনোদিন করেনি যুক্তিকে অগ্রাহ্য করে আপনি তা করেছেন, তাতে ক্ষতি তো কিছু হয়নি, আমরা গর্বিত হয়েছি। ঠিক তেমনি একটি মুখ বধির কিশোরীর নারীত্বকে স্বীকৃতি দিয়ে না হয় আমি প্রথম ব্যতিক্রম হলাম। স্ত্রীর মুখ বধিরত্বের জন্য অসুবিধা যখন আমি স্বেচ্ছায় সহ্য করতে রাজি, তখন আপনাদের অনুমতি দিতে বাধা কোথায়? ঘনশ্যাম জানেন না প্রকৃত বাধাটা কোথায় ছিল। মাসিমা সম্মত হয়েছিলেন, বলেছিলেন, আহা, আবাগিটা খোকাকে সত্যি প্রাণ ঢেলে ভালোবাসে। গঙ্গাও শেষ পর্যন্ত স্বীকৃত হয়েছিলেন, ছেলেটা পাগল, যা হয় করুক। কিন্তু সম্মত হতে পারেননি জগন্নাথ তর্কপঞ্চানন। ঘনশ্যামের মনে হলো জগন্নাথ এটাকে ভাগিনের নিকট পরাজয় বলে ধরে নিয়েছিলেন, তাই তিনি এ প্রস্তাবে অস্বীকৃত। অচিরেই এক অন্তর্জলী যাত্রী বিপত্নিক বৃদ্ধের সঙ্গে সুভাষিনীর বিবাহ হয়ে গেল। বিবাহের 1 সপ্তাহের মধ্যেই বৃদ্ধ বৈকুণ্ঠলোকে যাত্রা করলেন। সুভাষিনী গেল সহমরণে। এমন সতী কেউ কোনোদিন দেখেছ? লেলিহান অগ্নিশিখার আবেষ্টনীতে মুখ বধির মেয়েটি আর্তনাদ করেনি একটুও। এবারও সেই সহমরণ রুখতে পার্শ্ববর্তী গ্রামে ছুটে গিয়েছিলেন ঘনশ্যাম। ফিরে এলেন পুনরায় বদ্ধ উন্মাদ অবস্থায় পালকি বাহকদের কাঁধে চেপে। অষ্টাদশ থেকে চতুর্বিংশতি, দীর্ঘ 6 বৎসর উনি উন্মাদ হয়ে গৃহবন্দী অবস্থায় পড়েছিলেন। এবার কি করে ওর অভিজ্ঞান ফিরে এলো তা মনে নেই, কিন্তু ক্রমে ক্রমে ওর দৃষ্টি হলো স্বচ্ছ। আশেপাশে যেসব কথাবার্তা কর্ণকুহরে প্রবেশ করছে তার অর্থ বুঝতে পারছেন। ওই সময় লক্ষ্য করলেন একটি সুন্দরী যুবতী মহিলা অনায়াস ভঙ্গিতে ওর শয়নকক্ষে প্রবেশ করছেন, নানান জিনিসপত্র নাড়াচাড়ি করছেন, আবার বেরিয়েও যাচ্ছেন। মেয়েটির বয়স বোধ হয় বছর 20-22 হবে। ওদের আত্মীয় স্বজন নিশ্চয় নয়, তাহলে চিনতে পারতেন। মহিলা সধবা, মাথায় আবক্ষ অবগুণ্ঠন, কিন্তু ঘনশ্যামের নির্জন শয়নকক্ষে এসে মাঝে মাঝে মাথার ঘোমটা ফেলেও দিচ্ছেন। তখনই নজর পড়ছে ওর সিঁথিতে সিঁদুর, নাকে নোলক, কপালে কুমকুমের টিপ আর মুখে শ্বেতির বিশ্রী দাগ। কথা বলছেন না, কিন্তু মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। সন্ধ্যার পর একবার পাথরের বাটিতে কি একটা পানীয় নিয়ে এসে ওর দিকে বাড়িয়ে ধরে বললেন, খাও। ঘনশ্যাম একটু অবাক হলেন। অপরিচিত যুবতী মহিলার তুমি সম্বোধনে পানীয়টি গ্রহণ করলেন। কপিত্থ সুরভিত তক্র পানান্তে ঘনশ্যাম জিজ্ঞেস করলেন, তুমি কে? মুখে আঁচল চাপা দিয়ে মেয়েটি খিলখিল করে কিছুক্ষণ হাসল।
হাসির দমকে সে পালঙ্কে লুটিয়ে পড়ল। তারপর হঠাৎ পালঙ্ক থেকে লাফিয়ে নেমে রুদ্ধদ্বারের অর্গল মোচন করে বেরিয়ে গেল বাইরে। ফিরে গেল পরক্ষণেই। তার ক্রোড়ে একটি নিদ্রিত শিশু, বৎসরখানেক বয়স, পুত্র সন্তান। দেখ না দেখ শিশুটিকে ওর কোলে নামিয়ে দিয়ে বললেন, এটি তোমার পুত্র, নাম বলভদ্র। এখন বুঝতে পারছো আমি কে? হুঁশ ফিরেছে? দুরন্ত বিস্ময়ে ঘর ছেড়ে বাইরে এলেন ঘনশ্যাম। ডাকলেন, মা। মাসিমা বোধ করে রান্নাঘরে ছিলেন। নিদারুণ চমকে উঠলেন। এ কণ্ঠস্বর তো ভুল হবার নয়। ছুটে বেরিয়ে এলেন রান্নাঘর থেকে। কি বাবা? মাসিমা দেখছিলেন ঘনশ্যাম দাঁড়িয়ে আছেন অন্তর্মহলের বারান্দায়, একটা কাজ করা খাম্বিরার পাশে। দেখছিলেন ঘনশ্যামের ধুতি মাটিতে লুটাচ্ছে না, তার চোখে আর সেই পাগলের ঘোলাটে দৃষ্টি নেই। ছেলে ওর ভালো হয়ে গেছে। ঘনশ্যামও দেখছিলেন মাসিমা দাঁড়িয়ে আছেন পাকঘরের সম্মুখে, তার পায়ে আলতা, হাতে শাঁখা খাড়ু, মাথায় ঘোমটা আর সিঁথিতে সিঁদুর। বিমাতা বারান্দার ও প্রান্ত থেকে ছুটে এসে বললেন, খোকা, তুই ভালো হয়ে গেছিস? চিনতে পারছিস আমাকে? ঘনশ্যাম ঘর ছেড়ে ছুটে বেরিয়ে এসেছেন জিজ্ঞেস করতে যে ঘরে ওই মহিলাটি কে, শিশুটি কার সন্তান। কিন্তু সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হলো না। বললেন, মা, তোমার বিয়ে হয়ে গেছে? বাবার সঙ্গেই তো। ঘরের ভিতর থেকে ভেসে এলো যুবতী নারীর খিলখিল হাসি আর শিশুর কান্না। ক্রমে বুঝলেন তীক্ষ্ণদি ঘনশ্যাম। তিল তিল করে প্রণিধান করলেন পরিস্থিতিটা, তার দীর্ঘদিনের বিস্মরণকালের মধ্যে কি কি ঘটেছে। ঘনশ্যামের পিতা ইতিমধ্যে বিবাহ করেছেন তার মাসিমাতাকে, তার গর্ভধারিণীর অনুজাকে, এবং মাতুল স্ত্রীর ব্যবস্থাপনায় উন্মাদ অবস্থাতেই তিনি নিজে বিবাহ করেছেন জগন্নাথের এক ধনী যজমানের একমাত্র কন্যাটিকে, বলভদ্র জননীকে। ক্রমে সকলকেই চিনলেন। বলভদ্রের গর্ভধারিণী সুভদ্রাকে, শ্বশুর শাশুড়িকে, মায় বলভদ্রকেও। নিজের সন্তান না চিনবেন কেন? শুধু একটা সমস্যার সমাধান হলো না। সুভদ্রার পিতা ঋষিকেশ রায়চৌধুরী প্রচুর সম্পত্তির মালিক, জগন্নাথ তর্কপঞ্চাননের একজন প্রধান শিষ্য, কুলীন তিনি। কিন্তু সব জেনে বুঝে কেন তিনি এমন উন্মাদকে জামাই করলেন? ঘনশ্যামের সুদীর্ঘ রোগ ইতিহাস শুনে রবীন্দ্রনাথ বললেন, ভাই ঘনশ্যাম, তোমার সমস্যার অনেক কিছু বুঝেছি, অনেক কিছু বুঝিনি, তাতে ক্ষতি নেই। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এই বিশ্বাস আমার আছে। তোমাকে আমার সঙ্গে সোয়াই যেতে হবে, তোমাকে থাকতে হবে আমার চোখের সম্মুখে। তাছাড়া তোমার মতো দুর্লভ প্রতিভা তো এখানে পুরো নষ্ট হতে পারে না। তুমি সর্বান্তকরণে আমার কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ো, দেখবে উন্মাদ হবার অবকাশই পাবে না। ঘনশ্যাম হাসতে হাসতে বলেন, সোয়াই গ্রামে তুমি কি জাতির কর্মযজ্ঞ শুরু করতে চাও? চতুষ্পাঠী, টোল, না মন্দির টন্দির ঘিরে আশ্রম? তিনটের একটাও নয়। শোনো বলি, ওর যা জীবনের লক্ষ্য, যা সাধনা, তা বললেন। কি কারণে হিন্দু সমাজ ক্রমাবনতির অতলান্ত গভীরে তলিয়ে যাচ্ছে, তার দুটি হেতু। এক, দেশবাসীর সুবৃহৎ অংশকে ব্রাহ্মণ্য সমাজপতিরা দূরে সরিয়ে রেখেছে জল আচল অচ্যুত আখ্যা দিয়ে। দুই, সমাজের অর্ধাংশ নারী জাতিকে যথার্থ মর্যাদা দেয়া হচ্ছে না। স্ত্রী শিক্ষার কোনো ব্যবস্থা সারা দেশে কোথাও নেই। এছাড়া আছে নানা জাতির কুসংস্কার, সর্বপ্রধান সতীদাহ, তারপর কৌলিন্য প্রথা। কুলীনদের 20-50 শতাধিক বিবাহ মেনে নিচ্ছে সমাজ। অভ্যন্তরভাগে এখনও বহু কালী মন্দিরে নরবলি হয়। প্রকাশ্যে মানত করে সন্তান বিসর্জন দেয় বন্ধা নারী গঙ্গার জলে। যারা সমাজপতি হয়ে এসব কুপ্রথা রদ করতে পারতেন, তারা আশ্চর্যভাবে নীরব। মহারাজ কৃষ্ণচন্দ্র সতীদাহ ও গঙ্গায় সন্তান বিসর্জন দেওয়ার পক্ষপাতী, গৌরীদান প্রথার সপক্ষে। তিনি শুধু সংস্কৃত চতুষ্পাঠী খুলে যাচ্ছেন একের পর এক। বর্ধমান মহারাজও ওই একই পথের পথিক। এমনকি নাটোরের মহারানীর মতো বিদুষীও এই বিষয়ে উদাসীন।
একের পর এক মন্দির গড়ে যাওয়ার মধ্যেই তিনি ধর্মসেবার পরমার্থ খুঁজে পেয়েছেন। সকলেই গড্ডলিকা প্রবাহে স্বর্গে দুন্দুভি বাজানোর আয়োজনে ব্যস্ত। রূপেন্দ্র বললেন, সময় ফিরে যাচ্ছি আমি। সেখানে আমার প্রথম কাজ হবে গৌরমণ্ডলে এই সহস্রাবৃত্তিতে প্রথম নারী পাঠশালার উদ্বোধন, যেখানে ছাত্র থাকবে না, থাকবে শুধু ছাত্রী। আমার প্রস্তাব, এখানকার সব কিছু বলভদ্রকে লিখে দিয়ে তোমরা দুজন আমার সঙ্গে চলো। আমি বিপত্নিক, আমার ভিটায় স্ত্রীলোক নেই। তোমরা দুজন যদি বালিকাদের সারস্বত সাধনায় সহায়তা করো। ঘনশ্যাম মাথা দিয়ে বললেন, 2 বচন নয় বয়স্য 1 বচন। তোমার বৌঠান স্বাক্ষর নন, তা হোক, তিনি তোমাকে অন্য নানাভাবে সাহায্য করতে পারবেন। কিন্তু প্রথমে বলো, এতগুলি সমস্যার মধ্যে স্ত্রী শিক্ষার ব্যবস্থাপনাটাই কেন প্রথম কর্তব্য বলে গ্রহণ করতে চাইছ? রূপেন্দ্র জানালেন, কাশীধামের পরপারে ব্যাসকাশীতে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন এক ত্রিকালজ্ঞ মহাযোগীর ত্রৈলঙ্গ স্বামী। সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহর্ষির কাছ থেকে তিনি প্রত্যাদেশ পেয়েছেন গৌরমণ্ডলে স্ত্রী শিক্ষা প্রবর্তনের মধ্যেই তার সাধনার সূচনা হওয়া উচিত। রূপমঞ্জরীকে বেদাশ্রয়ী করে তোলা। যে যুক্তির কোনো অর্থ খুঁজে পাননি ভবতারণ গাঙ্গুলি, নদিয়ার বিদুষী রাজমহিষী, কাশীর শঙ্করাচার্য, এমনকি ক্ষুরধার বুদ্ধি জগন্নাথ তর্ক পঞ্চানন, সে যুক্তি বিনা তর্কে, বিনা ব্যাখ্যায় সর্বান্তকরণে প্রণিধান করলেন ঘনশ্যাম সার্বভৌম। বললেন, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত বন্ধু, কিন্তু বিশেষ হেতুতে আমি তোমার সহযোগী হিসেবে এই সংগ্রামে অবতীর্ণ হতে পারছি না। মালতী হয়তো পারবেন, যদি তিনি স্বীকৃতা হন, যদি তুমি তাকে স্বীকার করে আশ্রয় দাও। রূপেন্দ্র বলেন, কি বলছো পাগলের মতো? তুমি না গেলে তিনি কেমন করে যাবেন? সার্বভৌম বলেন, পাগল মানুষ তো, পাগলের মতো কথাই তো বলবো ভাই। আচ্ছা, সেসব কথা পরে আলোচনা করা যাবে। আপাতত এসো আমরা আলোচনা করি স্ত্রী জাতি আর বিদ্যায়তনে কী ধরনের শিক্ষার ব্যবস্থা থাকবে। রূপেন্দ্র দৃঢ়স্বরে বলেন, একই ধরনের। সারা দেশের শত শত চতুষ্পাঠীতে ছাত্ররা যা যা শেখে, এমনকি বৈদিক শাস্ত্র, মেয়েরাও ঠিক তাইতেই শিখবে। কোনো প্রভেদ থাকবে না। আমার মতে পুরুষ স্ত্রীর অধিকার ও স্বাধীনতা অভিন্ন, কোনো পার্থক্য থাকবে না। ঘনশ্যাম বললেন, উত্তেজিত হয়েও না বন্ধু, সামাজিক অধিকার নিয়ে আমি তর্ক করছি না, কিন্তু একথা তো মানবে যে সৃষ্টিকর্তার বিধানে পুরুষ ও স্ত্রী কখনোই সমান নয়। তাদের ক্ষমতা, তাদের অধিকার, সমাজে তাদের দায়িত্ব ও কর্তব্য সমান নয়। রূপেন্দ্র দৃঢ়স্বরে বললেন, আমি তা মানি না। এই সমস্তই পুরুষ শাসিত সমাজ অধিপতিদের একদর্শী চিন্তাধারার প্রতিফলন। না রূপেন্দ্র, স্ত্রী জাতি আর গর্ভধারণের ক্ষমতা আছে, সন্তান প্রসবের ক্ষমতা আছে, পুরুষের নেই। কিন্তু প্রমীলা রাজ্যে জনসংখ্যার বৃদ্ধি হতে পারে না যতক্ষণ না সে রাজ্যে পুরুষের পদার্পণ ঘটে। রূপেন্দ্র বললেন, সেটা দৈহিক পার্থক্য, জৈবিক হেতুতে মানলাম। তা থেকেই গুণকর্ম বিভাগ শুরু হয়েছে। প্রতিটি সংসারে পুরুষ উপার্জনে সক্ষম হবার প্রয়োজনে নানান শিক্ষা গ্রহণ করে। কামারের ছেলে হাতুড়ি চালানো শেখে, সূত্রধরের ছেলে শেখে কড়াক চালাতে, তন্তবায়ের পুত্র তাঁত চালাতে। কোনো শাঁখারের মেয়ে যদি শাঁখা কাটে বা কোনো তাঁতির বউ যদি তাঁত চালায়, তাহলে বুঝতে হবে সে কর্তব্যের বেশি করছে। ঠিক যেমন চাষি ভাই মাঠ থেকে ফিরে এসে যদি বলে, কই দুধের বাটি আর ঝিনুকটা দাও, খোকনকে আমি খাইয়ে দিচ্ছি। তাই পুরুষ ও স্ত্রী জাতীয়রা পাঠশালায় একই বিষয় শিখবে না। শুধুমাত্র ব্যাকরণ, কাব্য, ন্যায় আর দর্শন নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না রূপেন। বিজয় সিংহের মধুকর সপ্তডিঙা ময়ূরপঙ্খী হারিয়ে গেছে। সমুদ্র জয় করে হাজার হাজার যোজন দূর থেকে যারা এদেশে বাণিজ্য করছে, সেসব পর্তুগিজ, দিনেমার, ইংরেজ শিক্ষিত, কিন্তু তারা ব্যাকরণ, কাব্য, ন্যায় পড়েনি। সংক্ষেপে আমার বক্তব্য হলো, আগামী যুগে গৌরমণ্ডলকে উন্নততর করতে হলে পুরুষ ও স্ত্রী জাতীয় বাঙালির পাঠ্যক্রম ভিন্ন ধরনের হবে। স্ত্রীলোকের জন্য বিদ্যালয় স্থাপনের পূর্বে এ নিয়েই তোমাকে সিদ্ধান্তে আসতে হবে। মেয়েরা
শিখবে ধাত্রীবিদ্যা, শিশুপালন, গার্হস্থ্যবিধির স্বাস্থ্যসম্মত বিধান ইত্যাদি। শুধুই তর্ক ন্যায়, নবন্যায় নয়। রূপেন্দ্র বললেন, আশ্চর্য, কি আশ্চর্য! এভাবে তো ভাবিনি কোনোদিন। তুমি আমার জীবনে এত দেরি করে কেন এলে ঘনশ্যাম? ঘনশ্যাম সহাস্যে বলেন, ফুল সেজে রাত্রে এই প্রশ্নের জবাবে নববধূ বলে, আজকের এই মিলনমধুর রাত্রিটি সার্থক হবে বলে। রূপেন্দ্র বন্ধুর দুটি হাত সাগ্রহে নিজ করমুষ্টিতে গ্রহণ করে বললেন, কথা দাও, আমার সঙ্গে সময় যাবে, আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। ঘনশ্যাম হঠাৎ কি জানি কেন ম্লান হাসলেন। একটু চিন্তা করে বললেন, কাল তোমার এই প্রশ্নের জবাব দেব। একটা রাত আমাকে একটু ভাবতে দাও। কিন্তু আমারও একটা স্বনির্বন্ধ অনুরোধ আছে বন্ধু। কথা দাও, আমি যদি অনিবার্য কারণে তোমার আশ্রম নির্মাণের কাজে যোগ দিতে না পারি, তাহলে তুমি তোমার ওই বৌঠানকে এই সতীমা গাঁ থেকে নিয়ে যাবে, তোমার আশ্রমে ঠাঁই দেবে। সে কি, তুমি যদি পুনরায় তোমার অভিজ্ঞান হারিয়ে ফেলো, যদি উন্মাদ হয়ে যাও, তখন তার উপস্থিতিটাই যে সবচেয়ে প্রয়োজন হবে তোমার। না, উন্মাদ নয়। ধরো আমি যদি সন্ন্যাস নিই, অথবা দুর্ঘটনাজনিত কারণে আমার যদি আকস্মিক মৃত্যু হয়, তাহলে কথা দাও বলভদ্রের ওই কারাগারে ওকে রেখে যাবে না। ভ্রুকুঞ্চন হলো রূপেন্দ্রের। বললেন, আমরা দুজনেই পরস্পরের কাছে প্রতিশ্রুত যে কোনো কিছু গোপন রাখবো না। ঠিক কথা, কিন্তু আমরা দুজনেই বিবাহিত। স্ত্রীর গোপন কথা তো বন্ধুকেও বলা যায় না, না? ঠিক আছে, তাহলে তোমার ওই প্রশ্নটির প্রত্যুত্তরও মুলতবি থাক। তুমি সন্ন্যাস গ্রহণ করলে বৌঠানের দায়িত্ব আমি নেব কি নেব না? ঘনশ্যাম বললেন, তাহলে আজ রাত্রিটা তুমি এখানেই বিশ্রাম নিয়ে যাও। এসো, আমরা তোমার ওই স্ত্রীর শিক্ষার পরিকল্পনাটা আজকেই মোটামুটি ছকে ফেলি। কি হবে ওদের পাঠক্রম? ব্রাহ্মণ এবং অব্রাহ্মণদের পাঠক্রম কি এক জাতির হবে? ওরা কি একই সঙ্গে পড়তে বসবে, নাকি একই পাঠশালায় ভিন্ন ভিন্ন সময়? স্ত্রীর শিক্ষার ব্যবস্থা করছে শুনলেই গোঁড়া বামুনেরা তেড়ে আসবে, বাধা দেবে। তার উপর কি একই সঙ্গে জাতের বাধা দূর করার প্রচেষ্টা বুদ্ধিমত্তার পরিচায়ক হবে? সব কথায় আলোচনা করি। কে বলতে পারে আগামীকাল এসব আলোচনা করার মতন মানসিক স্থৈর্যই হয়তো আমার থাকবে না। দুই বন্ধু নানান বিষয়ে আলোচনা করলেন। সতীদাহ প্রথা থেকে স্ত্রী শিক্ষা বিস্তার, তা থেকে ক্রমে বিধবা বিবাহের প্রবর্তন। ওরা জানতেও পারলেন না অজাত রামমোহন, মদনমোহন, তর্কালঙ্কার, বিদ্যাসাগর, ডেভিড হেয়ার জীবনব্যাপী সাধনার অঙ্কুরোদ্গম হতে থাকে ওদের দুজনের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে। নৈশ আহারান্তেও দুই বন্ধু উঠে গেলেন ছাদে। সূর্য এখন মেষ রাশিতে, প্রায় মধ্যরাত্রে। যখন খ মধ্যবিন্দুর দিকে হাত বাড়িয়েছে বৃশ্চিক রাশির অনন্ত জিজ্ঞাসা, তখন দুজনে নেমে এলেন নিচে। ঘনশ্যাম বন্ধুকে পৌঁছে দিলেন নিজের বৈঠকখানা ঘরে। সেখানে একটি চৌকিতে মশারি পাতা। ঘনশ্যাম দেখে নিলেন শয্যা পার্শ্বে পানীয় জল ও ঘটি আছে কিনা, চিনিয়ে দিলেন শৌচাগারের দিকে যাবার গলিপথ। তারপর প্রদীপে তৈলের পরিমাণ লক্ষ্য করে সেটিকে এমন স্থানে স্থাপন করলেন যাতে শায়িত রূপেন্দ্রের চোখে আলো না লাগে। রূপেন্দ্র জিজ্ঞাসা করলেন, ছোট বৌঠান কোথায়? সারাদিন পরিশ্রম করে এতক্ষণে বোধহয় ঘুমিয়ে কাদা হয়ে গেছে। এবার তুমিও শুয়ে পড়ো বন্ধু। আর তুমি? আমার এখনো কিছু কাজ বাকি আছে, যাই তাহলে। রূপেন্দ্র বললেন, যাই বলতে নেই, বলো আসি। হঠাৎ কি যেন হলো। ঘনশ্যাম সার্বভৌম নিতান্ত ভাবাবেগে দৃঢ় আলিঙ্গনবদ্ধ করলেন রূপেন্দ্রকে। পরক্ষণেই আলিঙ্গন মুক্ত হয়ে ছুটে বেরিয়ে গেলেন। বিস্মিত রূপেন্দ্রনাথ এর কোনো কার্যকারণ সূত্র খুঁজতে গেলেন না। ঘুমটা ভেঙে গেল কোলাহলে। শয্যাত্যাগ মাত্র সচরাচর ঈশ্বরস্মরণ করেন রূপেন্দ্র। আজ ভুল হয়ে গেল তাঁর। মনে হলো দ্বিতল থেকে ভেসে আসছে নারী কণ্ঠে ক্রন্দন রোল। সূর্য ওঠেনি, কিন্তু আলো ফুটেছে। বাসুর মুখে জল দেওয়াও হলো না। দ্রুত পদে রূপেন্দ্রনাথ উঠে এলেন দ্বিতলে।
ঘনশ্যামের গৃহের সম্মুখে একটা জটলা। কক্ষের ভিতর থেকে ভেসে আসছে ক্রন্দন ধ্বনি। এগিয়ে গেলেন সেদিকে। নিদারুণ দুঃসংবাদ, গৃহস্বামী উদ্বন্ধনে আত্মহত্যা করেছেন। তাকে সদ্য উদ্বন্ধন দশা থেকে মুক্ত করে পালঙ্কে শুইয়ে দেওয়া হয়েছে। পাশেই মূর্ছিতা হয়ে পড়ে আছে মালতী। রূপেন্দ্র ভিড় সরিয়ে এগিয়ে এলেন। ঘনশ্যামকে পরীক্ষা করার কিছু নেই, দেখেই বোঝা যায় মেরুদণ্ডের সঙ্গে তার মস্তকের যোগাযোগ বিচ্ছিন্ন, তিনি মৃত। মালতীর হাতড়ি তুলে নিয়ে মণিবন্ধে নারীর গতি লক্ষ্য করলেন। সে মূর্ছাগতা মাত্র। হাতটি তুলে ধরার সময় লক্ষ্য হলো ওর মুঠিতে কয়েকটি ভূর্জপত্র, পুঁথির পৃষ্ঠা। সাবধানে সেটি খুলে নিয়ে অঙ্গ রাখার পকেটে রেখে দিলেন। কক্ষে অধিকাংশ স্ত্রীলোক, একজন মাত্র বৃত্ত শ্রেণীর পুরুষ। তাকে প্রশ্ন করলেন, বলভদ্র কোথায়? কোতোয়ালের খবর দিতে ঘোড়া ছুটিতে চলে গেলেন আইকে। আর তোমাদের বড় মা? তা তো জানি না কবিরাজ মশাই, আছেন ভিতরবাগে কোথাও, দেখব। রূপেন্দ্র পরিচারিকাদের বললেন, মালতী মূর্ছা গেছে মাত্র, ভয়ের কিছু নেই। তার মুখে চোখে জল দাও, নিবিবন্ধের বাঁধন আলগা করে দাও, ভিড় করে ঘিরে ধরো না, ওকে বাতাস থেকে নিঃশ্বাস নিতে দাও। ধীরে ধীরে বার হয়ে গেলেন কক্ষ থেকে। বাড়ি থেকে উদ্যানে। সূর্য উঠেছে। গাছ গাছালিতে পাখ পাখালির সদ্য জাগরিত কলকাকলি। ঘনশ্যাম সার্বভৌম নামের এক উন্মাদ, যার সম্ভাবনা ছিল জগন্নাথতর প্রতিভার স্বাক্ষর রাখার, সেই লোকটা ওই শুকতারার সঙ্গে ডুবে গেল আকাশের নীলিমায়। প্রকৃতিতে সেজন্য কোনো পরিবর্তনই হয়নি। পূব আকাশ প্রতিদিনের মতনই লালে লাল। ইতিমধ্যেই খবরটা গ্রামে ছড়িয়ে পড়েছে। দলে দলে কৌতূহলী জনতা সহানুভূতি জানানোর অছিলায় ভিড় করে ছুটে আসছে। উদ্যানের এক দূরতম অর্জুন গাছের তলায় গিয়ে রূপেন্দ্র বসলেন। কেন ঘনশ্যাম আত্মহত্যা করলেন? কিন্তু আত্মহত্যাই তো, হত্যা নয় তো। আগে খুন করে পরে কেউ দড়ি থেকে ঝুলিয়ে দেয়নি তো। হঠাৎ একটা কথা খেয়াল হলো রূপেন্দ্রের। এত তড়িঘড়ি বলভদ্র কোতোয়ালিতে খবর দিতে নিজে ছুটল কেন? বোধহয় লোক জানাজানি হবার পূর্বেই কোতোয়ালের উপস্থিতিতেই মৃতদেহটা সৎকার করে ফেলতে চায়, আর ওই সঙ্গেই জ্ঞানহীন মালতীর দেহটা চিতায় তুলে দেওয়া চাই। তাহলে এই শর্তানুযায়ী দেবোত্তর সম্পত্তির মালিক হয়ে যাবে বলভদ্র। ওর মনে হলো কাল বিলম্ব না করে এখনই ত্রিবেণীতে ঘোড়া ছুটিয়ে রওনা হয়ে পড়া দরকার। একটা তদন্ত হওয়ার প্রয়োজন। এটা হত্যা না আত্মহত্যা। উঠে দাঁড়াতেই অঙ্গরাখা থেকে এক টুকরো ভূর্জপত্র পড়ে গেল মাটিতে। তখনই মনে পড়ে গেল রূপেন্দ্রের এটি মূর্ছাতুরা মালতীর মুঠি থেকে সংগ্রহ করেছিলেন। আবার বসে পড়েন গাছতলায়। কি আশ্চর্য, মূর্ছাতুরা মালতীর মুঠিতে যা ধরা ছিল তা কোনো পুঁথির চিহ্নপত্র নয়। এটি একটি লিপি। মৃত্যুকে বাম মুঠায় কবজা করে মহাপণ্ডিত ঘনশ্যাম তা রচনা করেছেন খাগের কলমে, ভূর্জপত্রে। এটি ঘনশ্যামের শেষ পত্র, সার্বভৌমের স্বেচ্ছায় আত্মহননের স্বীকৃতিপত্র, কিন্তু লিখেছেন তার অহোরাত্রের বন্ধু রূপেন্দ্রনাথ দেবশর্মনকে সম্বোধন করে। ভাষা সংস্কৃত, কিন্তু লিপ্যক্ষর ব্রাহ্মী। যে লিপ্যক্ষরে সম্রাট অশোক লিখিয়েছিলেন তার যাবতীয় শিলালেখ অনুশাসন। সম্ভবত সার্বভৌম এ কৌশল অবলম্বন করেছিলেন বিশেষ কোনো উদ্দেশ্যে, যাতে ওর পত্রটি কোনো অবার্জিনের হাতে পড়লে সে পাঠোদ্ধার করতে না পারে। বুঝবেন শুধু রূপেন্দ্রনাথ ভেষকাচার্য, এবং বুঝবেন মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন। অগ্নি নয় সুপথারায় অস্মান, বিস্মানি দেব ভুবনানি বিদ্যান, যুযদ্ধ স্মজ্জ হুরানো মেনো, ভূষ্ঠাং তে নম উক্তিং বিধেম। বন্ধুবর রূপেন্দ্রনাথ, আত্মহননের অন্তিম সমাধান ভিন্ন আর কোনো পথ ছিল না বলিয়াই এই মর্মান্তিক সিদ্ধান্ত। তুমি আমার বাল্য, কৈশোর ও যৌবনের গোপন কথা জানিয়াছ। নিশ্চয় ভেষকাচার্য হিসেবে প্রণিধান করিয়াছ যে আমার যে রোগ, মাঝে মাঝে আমি যে মানসিক ভারসাম্যচ্যুত হইয়া যাই, তাহার জন্য ব্যাপকভাবে দায়ী এটি সর্বব্যাপী সামাজিক কুসংস্কার,
সতীদাহ। আমার ব্যক্তিগত জীবনে সেজন্য দায়ী আমার স্বর্গত পিতৃদেব এবং পরম পূজ্য মাতুল শ্রী মহাপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন। তোমাকে বলিয়াছি, আমি প্রথমবার বিবাহ করি উন্মাদ অবস্থায়, কুশণ্ডিকায় প্রতিজ্ঞা করি নাই, কোনো মন্ত্রোচ্চারণের ক্ষমতাই আমার ছিল না, কিন্তু পিতৃদেবের একটি পৌত্রের নিতান্ত প্রয়োজন হইয়া পড়ে, তাই এই অশাস্ত্রীয় বিবাহের আয়োজন। যেহেতু স্বয়ং দ্বিভুজ জগন্নাথ এই বিবাহ বাসরে বরকর্তা, তাই এই অশাস্ত্রীয় বিবাহ সিদ্ধ বলিয়া সমাজে গৃহীত হইল। অভিজ্ঞান ফিরিয়া আসিবার পর স্ত্রীকে প্রথম দেখিলাম, সপুত্র। লোকমুখে শুনিলাম পিতৃদেব সত্য বিবাহিত দম্পতিকে বিবাহের অব্যবহিত পরে জগন্নাথ ক্ষেত্রে লইয়া গিয়াছিলেন বিশেষ উদ্দেশ্য। সেখানে সাড়ম্বরে পুরস্চরণাদি যজ্ঞ করার ফলশ্রুতি হিসাবে আমার অজ্ঞাতেই আমার স্ত্রী গর্ভবতী হন। আমার প্রথমা পত্নী একথা জানিয়াই আমাকে বিবাহ করেন যে আমি ঘোর উন্মাদ। তিনি মাতুল মহাশয়ের এক ধনবান যজমানের কন্যা। দুর্ভাগ্যবশত মুখে বিভৎস সেতির দাগ থাকায় তাহার কোনো কুলীন পাত্রে বিবাহ হওয়া অসম্ভব ছিল। একেবারে অন্তর্জলী যাত্রার জ্ঞানহারা কুলীন বৃদ্ধ ব্যতিরেকে কন্যার পিতা তাই আমাকে জামাতা হিসেবে গ্রহণ করিতে আপত্তি করেন নাই। কৌলিন্যও বজায় রহিল। কন্যা ও শাখা সিঁদুর লইয়া সধবার জীবন যাপনের অধিকার পাইল। তুমি জানো, জন্ম সময় আমার গর্ভধারিণীর মৃত্যু হইয়াছিল, ফলে মাসিমাতার নিকট মানুষ হইয়াছি। আমি পুনরায় উন্মাদ হইলাম আমার পিতার মৃত্যুতে। ততদিনে আমার ক্ষেত্রজ পুত্র বলভদ্র উঠতি জোয়ান। পাইকের সাহায্যে তাহার উন্মাদ পিতাকে রজ্জুবদ্ধ করিয়া আমার মাসিমা তথা বিমাতাকে পোড়াইয়া মারিল সহমরণ। বলা বাহুল্য, ত্রিবেণীর গর্ব পণ্ডিত মহাশয়ের অনুমত্ত অনুসারেই শুধু নয়, বর্বর উপস্থিতিতে সেবার আমি দীর্ঘদিন উন্মাদ হইয়া রহিলাম। সকলে স্থির সিদ্ধান্তে আসিল আমি চিকিৎসার বাহিরে চলিয়া গিয়াছি। বলভদ্র আমার ভদ্রাসনে একটি কারাকক্ষ বানাইল। শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বেশ কয়েক বৎসর সেখানে পড়িয়াছিলাম। হয়তো এভাবেই জীবনের শেষ হইল না, কেমন করিয়া হইবে? মাতুল মহাশয়ের সেই ধনী যজমানের কন্যার তো একটা গতি করা দরকার। ফলে বলভদ্র তাহার বাপের দ্বিতীয়বার বিবাহ দিল। এবারও উন্মাদ অবস্থায় টোপর পড়িলাম, চন্দন চর্চিত হইলাম এবং কুশণ্ডিকায় মন্ত্রোচ্চারণ না করিয়া হিন্দু বিবাহ করিলাম। কেন করিব না? বিবাহ বাসরে সমস্তক্ষণ খাড়া ছিলেন জগন্নাথ। ঠোঁটো জগন্নাথ নয়, গৌড়মণ্ডলের শ্রেষ্ঠ পণ্ডিত দ্বিভুজ জগন্নাথ তর্ক পঞ্চানন যজমানের স্বার্থে। অতিশয় বিস্ময়ের কথা, এবার ফুলশয্যা রাত্রে আমার অভিজ্ঞান ফিরিয়া আসিল। দেখিলাম নববধূ আমাকে ভয় পাইতেছে না। প্রশ্ন করিয়া জানিতে পারিলাম সে পিতৃমাতৃহীনা। মাতুলের অন্য ঋণ পরিশোধ করিতে উন্মাদকে বিবাহ করিয়াছে। যে উন্মাদের দেহান্তে সে সহমরণে যাইতেও স্বীকৃতা। স্ত্রী না হইলে ফুলশয্যার রাত্রে আমি তাহাকে প্রণাম করিতাম রূপেন্দ্র। আমাদের বিবাহ 1.5 বৎসরও হয় নাই, কিন্তু আমরা পরস্পরকে প্রাণাধিক ভালোবাসিয়াছি। আত্মরক্ষার প্রয়োজনে গঙ্গা ফড়িং যেভাবে নিজের অজান্তে ঘাসের রং ধরে, আমিও তেমনি আত্মরক্ষার্থে পাগলের ঢং ধরিলাম। নববধূ ভিন্ন কেহই জানিতে পারিল না যে বাহ্য দৃষ্টিতে যে লোকটা বদ্ধ উন্মাদ সে আদৌ পাগল নহে। বিচিত্র হেতুতে তাহার পর এই দীর্ঘদিন পাগল সাজিয়াই ছিলাম। আমার আশঙ্কা ছিল বলভদ্র বিষপ্রয়োগে আমাকে হত্যার চেষ্টা করিবে, সেজন্যেই পাগলের ভেগ পরিত্যাগ করি নাই। বাপের দ্বিতীয়বার বিবাহ না দিয়া আমাকে সে হত্যা করিতে পারিতেছিল না, কারণ সেক্ষেত্রে তাহার গর্ভধারিণীকে পোড়াইয়া মারিতে হয়। বলভদ্রের মুশকিল হইল এই যে বাপের বিবাহ দেওয়ার পর আমাকে বিষপ্রয়োগ করা তাহার পক্ষে
কঠিনতর হইয়া পড়িল নববধূর সতর্কতায়। এইবার বলি, কেন আত্মহননের সিদ্ধান্ত নিলাম। বলভদ্রের প্রতি মাতুল মহাশয় আদৌ প্রীত নহেন, কিন্তু যজমানের কন্যাটিকে রক্ষা করার জন্য তিনি নিরতিশয় যত্নশীল। এই সুচক্র বুদ্ধি ত্রিবেণীর শ্রেষ্ঠ পণ্ডিত্রী ষড়যন্ত্র ব্যর্থ করিতে পারিলাম বলিয়া সানন্দে মৃত্যুকে আলিঙ্গন করিতেছি। মাতুল স্ত্রীর গ্রন্থাগারে মা সরস্বতী এবং ধনাগারে মা লক্ষ্মী যুগপৎ বন্দিনী, কিন্তু পুত্রস্থানীয়ের নিকট পরাজয়ই তো শ্রেষ্ঠ আনন্দ। আজ তাই তাহারও আনন্দের দিন। শারীরবিদ্যা সম্বন্ধে যেটুকু জ্ঞান সঞ্চয় করিয়াছি তাহাতে দৃঢ়স্বরে বলিতে পারি, আমার দ্বিতীয় স্ত্রী মালতী বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। আমার ক্ষেত্রজ পুত্র বলভদ্র তা অপ্রমাণ করিতে উৎকোচ দিয়া একাধিক ধাত্রীর মতামত গ্রহণ করিবে। সেজন্যই তোমার উপস্থিতিতেই আত্মহননের সিদ্ধান্ত গ্রহণ করিতে হইল। ত্রিবেণীর শ্রেষ্ঠ পণ্ডিতের মতে তুমি বর্তমানে গৌড়মণ্ডলের শ্রেষ্ঠ ভেষকাচার্য, এ কথা আজই তিনি সর্বসম্মুখে ঘোষণা করিয়াছেন। তুমি মালতীকে পরীক্ষা করিয়া তথ্যটা সকলকে জ্ঞাত করাইও, বিশেষ আমার মাতুলকে, কারণ সেই মহাপণ্ডিত সবিশেষ জ্ঞাত আছেন। মনুসংহিতা মতে আমার কনিষ্ঠা পত্নী মালতী সহমরণে যাইবার অনধিকারী। নারদীয় পুরাণের 2য় খণ্ডে মহামুনি নারদ স্পষ্টাক্ষরে বলিয়াছেন, গর্ভবতী অবস্থায় কেহই সহমরণে যাইতে পারিবে না। টিকাকার ঋষি বৃহস্পতিও একই নির্দেশ দিয়াছেন। বস্তুত ত্রিবেণীর অবিসংবাদিত মহাপণ্ডিত একাধিক ক্ষেত্রে সদ্য মৃতের শ্বশুরকে এই বিধানটি ভূর্জপত্রে লিখিয়া দিয়া বহু আকবরী মোহর প্রণামী লইয়াছেন। তাহার যজমানেরা জয় জগন্নাথ ধ্বনি দিতে বিধবা কন্যাকে লইয়া স্বগৃহে প্রত্যাবর্তন করিয়াছে। অস্বার্থ আমার প্রথমা পত্নীর ক্ষেত্রজ পুত্র বলভদ্র যদি এই বিষক্ত দেবোত্তর সম্পত্তি লাভের মোহমুক্ত না হইতে পারে, তাহা হইলে তাহার সম্মুখে একটি রাজপথ উন্মুক্ত রহিল। পাইক বরকন্দাদের সাহায্যে দাদা মহাশয় এবং তস্য গুরুকে রজ্জুবদ্ধ করিয়া আমার মৃতদেহের সহিত স্বীয় গর্ভধারিণীকে চিতায় দগ্ধ করা। সম্ভবত অর্থলোভে সে সতীমায়ের জয়ধ্বনি দিয়া তাহাই করিবে। করুক, সে দৈরথ সমর আমি দেখিতে পাইব না। দৈরথ সমর নিঃসন্দেহে যজমানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দ্বিভুজ জগন্নাথ বনাম অর্থলোভে মাতৃহত্যায় উদ্যত বহুভুজ বলভদ্র। স্বামী হিসেবে আমার কর্তব্য ছিল সহধর্মিণীকে প্রাণ দিয়ে রক্ষা করা। আক্ষরিক অর্থে তাহাই করিয়া গেলাম। বন্ধু বলিয়া স্বীকার করিয়াছ, তাই কিছু দায়িত্ব দিয়া গেলাম। 1. আমার মুখাগ্নি করিবে আমার দ্বিতীয় স্ত্রী মালতী, প্রথমা স্ত্রীর পুত্র নহে। 2. আমার শ্রাদ্ধাধিকারিণী আমার দ্বিতীয় স্ত্রী। 3. মালতীকে সোঁয়াই লইয়া যাও। লোকলজ্জাকে ভ্রুক্ষেপ করিও না। তাহার প্রসব তুমি নিজে করাইবে, কোনো ধাত্রী নহে। মালতী যেন দ্বিতীয় কুসুম মঞ্জরি না হয়। 4. মালতীর কন্যা সন্তান জন্মিলে সে তোমার পাঠশালায় পড়িবে। পুত্র সন্তান জন্মিলে তাহাকে ত্রিবেণী পাঠাইও না, পরন্তু নদিয়ার পরমারাধ্য মহাত্মা রামনাথ তর্ক সিদ্ধান্তের চতুষ্পাঠীতে প্রেরণ করিও। আমার পরম পূজ্য মাতুল মহাশয়কে আমার অর্বুদ কোটি প্রণাম জানাইও। কি দুঃখের কথা রূপেন্দ্র, কি অপরিসীম দুর্ভাগ্যের কথা। বর্ণ নিকৃষ্ট ব্রাহ্মণ কুলে কেন আমার জন্ম হইল। আহা, যদি ম্লেচ্ছ হইতাম, যদি খ্রিস্টান হইতাম, মুসলমান হইতাম, নিতান্ত পক্ষে যদি অচ্ছুত চণ্ডাল বংশে জন্মিতাম। আগে হ্যাঁ মাতুলশ্রী, মৃত্যুর শিয়রে দাঁড়াইয়া আমি পুনরায় উন্মাদ হইয়া গিয়াছি। আপনি ঠিকই বুঝিয়াছেন। তাহা হইলে তোমাকে অনুরোধ করিতাম, বন্ধুবর রূপেন্দ্র, তুমি সতীদাহ প্রথা রোধ করিয়াই ক্ষান্ত হইও না। বিধবা বিবাহ প্রচলনের ব্যবস্থা করিও। স্বয়ং উদাহরণ স্থাপন করিও। হতভাগিনী মালতীকে সহধর্মিণী রূপে গ্রহণ করিয়া তাহার ন্যায় কল্যাণময়ী শুচি শুভ্র অন্তঃকরণ, নিঃস্বার্থ প্রেম, নিরলস সেবা, কি বলিব,
দক্ষিণাবর্ত শুক্তির গর্ভে লুক্কায়িত মুক্তার মতোই সুদুর্লভ। বিদায় বন্ধু। ইতি ঘনশ্যাম দেবশর্মণ। রূপেন্দ্রনাথ যখন ত্রিবেণীতে এসে পৌঁছলেন তখন এক প্রহর অতিক্রান্ত। গঞ্জ ও শহরে কর্মচঞ্চলতা শুরু হয়েছে। অশ্বারোহণে তর্ক পঞ্চাননের চতুষ্পাঠীতে পৌঁছে অশ্বটিকে একটি আম গাছের সঙ্গে রজ্জুবদ্ধ করে এগিয়ে এলেন। প্রতিটি শ্রেণীতে অধ্যয়ন অধ্যাপন শুরু হয়েছে। সংবাদ নিয়ে জানা গেল তর্ক পঞ্চানন প্রত্যুষে গঙ্গা স্নান সেরে অনেকক্ষণ ফিরেছেন। তাঁর আহ্নিক ও প্রসাদ গ্রহণও শেষ হয়েছে। ভদ্রাসন থেকে টলে আসবার জন্য তিনি প্রস্তুত হচ্ছিলেন। রূপেন্দ্রনাথ সেই সময় ওর সর্বতভদ্র গিয়ে দেখা করলেন। তর্ক পঞ্চানন বললেন, এত সকাল সকালই ঘনশ্যাম তোমাকে ছেড়ে দিল যে, বড় আহ্নিক হয়েছে? তারপর রূপেন্দ্রের দিকে ভালো করে তাকিয়েই তীক্ষ্ণতী পণ্ডিত অনুধাবন করলেন অপ্রত্যাশিত কিছু দুর্ঘটনা ঘটেছে। প্রশ্ন করেন, কি হয়েছে রূপেন্দ্র, তোমাকে এমন শুকনো দেখাচ্ছে কেন? রূপেন্দ্র বললেন, মর্মান্তিক দুঃসংবাদ নিয়ে এসেছি গুরুদেব। কাল শেষ রাত্রে সার্বভৌম দেহত্যাগ করেছেন। দেহত্যাগ করেছে? বলো কি ঘনশ্যাম? কিন্তু তার স্বাস্থ্য তো। ঘনশ্যাম আত্মহত্যা করেছে উদ্বন্ধনে। স্তম্ভিত হয়ে গেলেন পণ্ডিতজি। সংবাদটা পরিপাক করতে কিছুটা সময় লাগলো। তারপর নিম্নস্বরে বললেন, তুমি নিঃসংশয় আত্মহত্যাই, অন্য কিছু নয়? অন্য কিছু? মৃত্যুর পরে তাকে কেউ কড়িকাঠ থেকে ঝুলিয়ে দেয়নি তো? আগে না, হত্যা নয়। সার্বভৌম সজ্ঞানে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। একটি স্বীকৃতিপত্রে সে আমাকে সে কথা স্পষ্টাক্ষরে জানিয়ে গেছে। সেটি জালপত্র হতেই পারে না, কারণ লিপ্যক্ষর ব্রাহ্মী হরফ, ভাষা সংস্কৃত। আপনি, আমি এবং লেখক ব্যতীত সে জাতীয় পত্র এ অঞ্চলে কেউ রচনা বা পাঠ করতে পারবে না। স্বীকৃতিপত্রটিকে সে তোমাকে লিখেছে না আমাকে? আমাকেই লিখেছে, তবে পত্রে সে অনুরোধ করেছে সেটি আপনাকে দেখাতে। রূপেন্দ্রনাথের হাত থেকে ভূর্জপত্রগুলি বাবলার কাঁটায় পৃষ্ঠাগুলি পরপর গ্রথিত নিয়ে জগন্নাথ ধীরে ধীরে পাঠ করতে থাকেন। সৌজন্যবোধে নিঃশব্দে রূপেন্দ্রনাথ গৃহদ্বার অতিক্রম করে বাহিরের টানা বারান্দায় বেরিয়ে আসেন। ঘনশ্যাম তার মাতুলকে অর্বুদ কোটি প্রণাম জানিয়েছেন বটে, কিন্তু মৌলবাদী মামার অন্যায় আচরণের জন্য তাকে শ্লেষাত্মক শানিত ভাষায় বারংবার তীরবিদ্ধ করতেও পরাঙ্মুখ হননি। বেশ কিছুক্ষণ পরে জগন্নাথ তর্ক পঞ্চানন দ্বারের কাছে সরে এসে বললেন, নিয়তি কেন বাধ্যতে? অত বড় মহাপ্রাণ অকালে চলে গেল। ওর যদি ওই জাতির ব্যাধি না থাকতো, আমি নিশ্চিন্ত বলতে পারি রূপেন ও রঘুনন্দনের সমপর্যায়ের পণ্ডিত হয়ে উঠত। সে যাই হোক, তুমি কি বৌমাকে পরীক্ষা করে দেখেছ? রবীন্দ্রনাথ বললেন, পরীক্ষা করা নিষ্প্রয়োজন। এ বিষয়ে শতকরা শতভাগ সুনিশ্চিত না হলে ঘনশ্যাম ও কাজ করত না। তা বটে। তাহলে চলো এখনই বেরিয়ে পড়ি। তুমি কালীপদকে বলো পালকি বাহকদের খবর দিতে। সতীমা গাঁয়ে যাব। তুমি যা হোক কিছু মুখে দিয়ে নাও। আমাদের ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। রবীন্দ্রনাথের লক্ষ্য হল জগন্নাথ একটি টাকার থলি কোমরে গুঁজে নিলেন। কার্যকারণ সূত্র বোঝা গেল না, কারণ দাহ কার্যের জন্য বলভদ্রের নিশ্চয় অর্থের প্রয়োজন হবে না। অর্ধদণ্ডের মধ্যেই দুজনে পুনরায় রওনা দিলেন সতীমা তালুকের অভিমুখে। ৮ পেহারার কাঁধে পালকিতে তর্ক পঞ্চানন এবং অশ্বপৃষ্ঠে রূপেন্দ্রনাথ। কিন্তু কিছু দূর গিয়েই পালকি অন্য এক ভিন্ন পথে বাঁক নিল। রূপেন্দ্র বাধা দিলেন না। পথ জগন্নাথ খুব ভালোভাবেই চেনেন। এদিকে মোড় নেওয়ার নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে। একটু পরেই কি এক গায়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটি ধনিক ব্যক্তির গৃহের কাছাকাছি পালকি নামানো হলো। দশরথ লাঠিয়াল, জগন্নাথের নিত্যসঙ্গী দেহরক্ষী, ওই মোকামের দিকে এগিয়ে গেল। উড়ুনি কাঁধে তর্ক পঞ্চানন পালকির বাহিরে এসে খড়ম খটখট করতে করতে এগিয়ে এসে বসলেন
একটি অশ্বত্থ গাছের বাঁধানো বেদি মূলে। রূপেন্দ্র কোনো কৌতূহল প্রদর্শন করলেন না। তিনি জানেন এসব ক্ষেত্রে কেউ কৌতূহলী হলে পঞ্চানন ঠাকুর বিরক্ত হন। একটু পরেই গৃহাভ্যন্তর থেকে নিষ্ক্রান্ত হলেন একজন মুসলমান বৃদ্ধ ভদ্রলোক, নগ্নগাত্রে লুঙ্গি পরিধান করে, এক মুখ পাকা দাড়ি, এক বুক পাকা চুল। এগিয়ে এসে বললেন, সালাম আলাইকুম ঠাকুর মশাই, আপনি এই সাত সকালে, হয়েছেটা কি? তা আমারে টুক ডাক দিলেই তো আমি হাজির হতাম। জগন্নাথ বললেন, ব্যাপারটা অত্যন্ত জরুরি, তাই নিজেই চলে এসেছি হাজি সাহেব। এদিকে সরে আসুন, আমি চাই না কথাটা পাঁচ কান হোক। হাজি সাহেব বলে যাকে ডাকলেন সেই বৃদ্ধ এগিয়ে এলেন স্পর্শ বাঁচানো ঘনিষ্ঠ নৈকট্যে। পঞ্চানন ঠাকুর তাকে নিম্নস্বরে কিছু বললেন। বৃদ্ধ ঘন ঘন শিরশ্চালনে স্বীকৃত হলেন। তারপর পিছনে ফিরে গৃহাভিমুখী হতেই জগন্নাথ ওকে আবার ডাকলেন। বললেন, ছেলে মেয়েদের কিছু মিষ্টি খেতে দেবেন বলে শিক্ষা টাকা ভর্তি থলিটা আলগোছে ওর হাতে ফেলে দিলেন। হাজি সাহেব বললেন, আরে এসব কি কাণ্ড, এর কোনো প্রয়োজন ছিল না ঠাকুর মশাই। তবে পোলাপানদের মিষ্টান্ন বিতরণের জন্য দিচ্ছেন, আমি আপত্তি করব কেন? বৃদ্ধ গৃহে ফিরে যেতেই একটি ছোট ছেলে ভেতর থেকে ছুটে বেরিয়ে এলো। তার দু হাতে দুটি ছাড়ানো ডাব, কিন্তু মুখ কাটা নয়, বগলে কাটারি। 10-এর অত ছেলেটির হাত থেকে ডাব কাটারি নিয়ে মুখ কেটে জগন্নাথ ও রূপেন্দ্রকে দিল। ওরা মুসলমান বাড়িতে জাতি বাঁচানোর সৌজন্য রক্ষা করলেন। তারও কিছুক্ষণ পরে হাজি সাহেব ফিরে এসে জগন্নাথের পাশে স্পর্শ বাঁচানো একটি পত্র দাখিল করলেন। জগন্নাথ সেটি তুলে নিয়ে তার হাত বটুয়ায় রাখলেন। হুমড়ো হুমড়ো রবে পালকি চলল সতীমা তালুকে। তালুকদারের বাড়িতে লোকে লোকারণ্য। বেলা তখন প্রায় দ্বিপ্রহর। সমস্ত গ্রাম ভেঙে পড়েছে। দূর দূরান্ত থেকে খবর পেয়ে মানুষজন ছুটে আসছে সতীমাহের স্বর্গারোহণ দেখতে। যারা জীবনে কখনো মিছে কথা বলেনি, কোনো পাপ কাজ করেনি, তারা স্বচক্ষে দেখতে পায় স্বর্গ থেকে রথকে নেমে আসতে। চিতা থেকে সতীমাকে তুলে নিয়ে আবার স্বর্গের সেই সোনার রথ স্বর্গে ফিরে যায়। অধিকাংশ দর্শকই তা আবছা দেখতে পায় ধোঁয়ার কুণ্ডলের ভিতর দিয়ে। না হলে যে মেনে নিতে হয় তারা মিছে কথা বলে থাকে। তর্ক পঞ্চাননের পালকি এসে থামল তালুকদারের বাড়ির সামনে। ভিড় দুফাঁক হয়ে গেল ওর পরিচয় পেয়ে। ভিতর থেকে ছুটে বেরিয়ে এলো বলভদ্র, নগ্নপদ্র নগ্ন গাত্র। সে এসে হাউমাউ করে কি বলল তা বোঝা গেল না। জগন্নাথ দৃঢ় হস্তে তার বাহুমূল চেপে ধরে বললেন, চলো ভিতরে, চলো তোমার ঘরে। এ সময় কি অত উতলা হলে চলে? এসো। বলভদ্রের ঘরে এসে উনি একটি কেদারায় বসলেন। বলভদ্র ভূসজ্জাতেই কম্বলের টুকরো পেতে বসল। এ কি সর্বনাশ হয়ে গেল দাদু? সে কথার জবাব না দিয়ে জগন্নাথ প্রশ্ন করলেন, কোতোয়ালিতে খবর দিয়েছ? আগে হ্যাঁ, বড় দারোগা ঘোষাল সাহেব এসেছিলেন, স্বচক্ষে দেখে চলে গেছেন। তার পার্বণীও মিটিয়ে দিয়েছি, দাহ করার অনুমতি দিয়ে গেছেন। কোথায় ফিরে গেলেন তিনি? কোতোয়ালিতে না নিজের মোকামে? আগে না, উনি বললেন শ্মশানে অপেক্ষা করবেন, শ্মশানকালীর পুজো করবেন, দাহ কার্য হয়ে গেলে সব মিটিয়ে বাড়ি যাবেন। সহমরণের ব্যাপার তো বড় হুজ্জত হয়, প্রতিবারেই তিনি তাই করেন। কাজী সাহেবের তাই নির্দেশ। জগন্নাথ বললেন, একটা গোপন কথা বলবো বলে তোমাকে আড়ালে ডেকেছি বলভদ্র। ছোট বৌমা মালতী গর্ভিণী, সে তো সহমৃতা হতে পারবে না, শাস্ত্রে সেরকম নির্দেশ নেই। বলভদ্রের চোয়ালের নিম্নাংশটা ঝুলে পড়ল। তারপর সামনে নিয়ে বলল, কে বলেছে? তোমার বাবা আত্মহত্যা করার আগে একটি স্বীকৃতিপত্রে তা জানিয়েছেন। আমি বিশ্বাস করি না, এ চিরুপালের ষড়যন্ত্র। কই দেখি সেই স্বীকৃতিপত্র। জগন্নাথ তার পুঁটুলি থেকে ভূর্জপত্রটি বার করে দেখালেন। বললেন, যে ভাষায় লেখা তা তোমার বোধগম্য হবে না বাবা, কিন্তু আমার কথাটা মেনে নাও বলভদ্র। মেনে নেব? আপনার কথা মেনে নেব? মেনে নিয়ে কি করব? বুড়ো আঙুল চুষব? আর এদিকে অবস্থাটা নিজের চোখে এসে দেখুন। এবার জগন্নাথের বাহুমূল পাকড়াও করে বলভদ্রই ওকে নিয়ে এলো অন্দরমহলে। উঠোনের মাঝখানে একটা চৌকির ওপর বসানো হয়েছে একটি জলচৌকি, যাতে দর্শকদের দৃষ্টিপথে বাধা না পড়ে। তার উপর বসে আছে মালতী,
এক বস্ত্রা, লাল পাড়পট্ট বস্ত্র, তার পায়ে আলতা, হাতের তালুতে আলতা, মাথার ব্রহ্মতালু পর্যন্ত লালে লাল সিন্দুর। এও স্ত্রীরা তাকে ঘিরে আছে, শাঁখ বাজাচ্ছে, মাঝে মাঝে উলুধ্বনি দিচ্ছে। নিজ নিজ সৌভাগ্য সিন্দুরের কৌটা মালতীর পায়ে ছুঁয়ে নেবার জন্য হুড়োহুড়ি কাড়াকাড়ি পড়ে গেছে। কাঁসর ঘণ্টার ঠ্যাং ঠ্যাং লেগেই আছে। বলভদ্র বললে, এখন ও কথাকে শুনবে বলুন? শেষে একটা রক্তরক্তি কাণ্ড হয়ে যাবে দাদু। এরা অনেকেই এসেছে ভিন গাঁ থেকে, এখনো সার দিয়ে গোগাড়ি আসছে তো আসছেই। আমার এত বড় বুকের পাটা নেই যে ওখানে গিয়ে ওখানে বলবো ছোট মা সতী হবে না, তার পেট হয়েছে। তুমি না পারলে আমি বলবো, আমার কথা ওরা মেনে নেবে, তুমি চিন্তা করো না। কিন্তু ছোট মা সতী না হলে তালু হচ্ছে আমাদের বেহাত হয়ে যাবে দাদু। তা তো যাবেই। যদি না, ভালো কথা, তোমার গর্ভধারণী জননী কোথায়? তিনি সকাল থেকে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তার জ্ঞান নেই। রূপেন্দ্রনাথকে গিয়ে বলবো দেখতে? না না, ভয়ের কিছু নেই, জ্ঞান আপনিই ফিরবে। আপনি এদিকে বরং সরে আসুন, কথা আছে। জনান থেকে পুনরায় জগন্নাথকে টেনে নিয়ে এনে বলভদ্র বললে, আপনি আর অমত করবেন না দাদু। কাকপক্ষী তো জানে না যে ছোট মার পেটে বাচ্চা। ওর মামাকে আমি অনেক টাকা গুনে দিয়েছি শুধু এই দিনে এই উপবারটি করার জন্যেই। যারা সিঁদুর সংগ্রহ করতে এসেছে তারা বামুন বাড়িতে রীতিমতো প্রণামী দিয়েই সিঁদুর সংগ্রহ করছে। অনেকে সিঁদুর নিয়ে চলেও গেছে। তারা ছাড়বে কেন? শেষে একটা লাঠালাঠি শুরু হয়ে যাবে। জগন্নাথ দৃঢ়স্বরে বললেন, বলভদ্র, আমি যখন নিদান হেঁকেছি তখন তার আর কোনো পরিবর্তন হবে না। তোমার ছোট মা মালতী বৌমা সহমরণে যাবেন না। এখন তুমি কি করবে? সম্পত্তির আশা ত্যাগ করবে, না গর্ভধারিণীকে পোড়াবে? কি চাও তুমি? বলভদ্র তৎক্ষণাৎ নিজ মূর্তি ধারণ করল। বলল, ও, তিনি শুধু আমার গর্ভধারিণী, নাকি আপনারও যজমানের মেয়ে? হ্যাঁ তাই, দুটোই সত্য। সেজন্য আমার পরামর্শ, সম্পত্তির আশা তুমি পরিত্যাগ করো। ঘনশ্যামের সঙ্গে কেহই সহমরণে যাবে না। বলভদ্র বললে, ইল্লি, ভাববেন না আমি তৈরি নই। আপনার এই দশরথ লেঠেলকে দরকার হলে আমার বাপের সঙ্গে চিতে তুলে দিতে পারবো, এমন আশঙ্কা ছিলই। তবে আমার আঞ্জাদ ছিল বাহাদিতে আসবে চিরুপাল। এই তালুকটির ওপর তার অনেক দিনের নজর। শুনুন পঞ্চানন ঠাকুর, এদিক ওদিক খরচাপতি যা করার করেছি। 100 লেঠেল মোতায়েন করেছি কাজোদ্ধারের জন্য। সুতরাং ওই নিদেন হাঁকার কেরামতি আপাতত ছিকে তুলে রেখে বাড়ি যান। ছোট মার যে পেট হয়েছে তা আম্মু আঞ্জাদ করেছি, তবে কথাটা এখনো 5 কান হয়নি। কাক পক্ষিতে টের পাবে না। রোদের তেজ বাড়ছে, আপনি দয়া করে বাড়ি যান। তুমি আমার কথাটা শুনবে না? আমার বাপ পাগল ছিল মানছি, আম্মু তো পাগল নই। জগন্নাথ আর কথা বাড়ালেন না, উঠে পড়লেন। প্রতিবেশী গ্রামের সধবা মহিলারা তখনও সার বেঁধে অন্তরের দিকে চলেছেন। বলভদ্র পেছন থেকে বললে, মনে করবেন না ঠাকুর যে আপনারা অছেদ্যা করছি, অসৌচ চলছে, তা নইলে ত্রিবেণীর পঞ্চানন ঠাকুরকে একটা পেন্নাম অন্তত করতাম। জগন্নাথ বললেন, চলে এসে রূপেন, ও আমার কথা শুনবে না। রূপেন্দ্রনাথ সবিস্ময়ে বললেন, এই অনাচারের বিরুদ্ধে আমরা কিছু করব না? জগন্নাথ পালকিতে উঠে বসেছিলেন। বললেন, তুমি আমার সঙ্গে আসবে, না এখানেই তামাশা দেখতে থেকে যাবে? রূপেন্দ্রনাথ বিনা বাক্যবায় অশ্বারোহণ করলেন। জগন্নাথের নির্দেশে পালকিটা এসে থামল শ্মশানে, একটা প্রকাণ্ড গোলক চাপা গাছের তলায়। জগন্নাথ পালকি থেকে নেমে দশরথকে ডেকে বললেন, দেখ তোরে দশরথ, ঘোষাল দারোগার ঘাটে আছে কিনা। শ্মশানকালীর পুজো দিতে এসেছে, অর্থাৎ মদ গিলতে। শিবকে চিনিস তো? শ্মশান চণ্ডাল, ও বলতে পারবে। অনতিবিলম্বেই বড় দারোগা সহদেব ঘোষালকে নিয়ে দশরথ ফিরে এলো। সহদেব যথারীতি এই 7 সকালেই শ্মশানকালীর ঠাঙে কিছু কারণবাড়ি পান করেছে, বলভদ্রের হাত থেকে 1 মুঠো কাঁচা সিক্কা টাকা পেয়ে। কিন্তু ত্রিবেণীর পঞ্চানন ঠাকুরকে চিনতে ভুল হবার মতো নয় সে নেশার পরিমাণ। সাষ্টাঙ্গে প্রণাম করে বললে, শ্মশানে এঁচেন কেন দেবতা? আমারে একটু জানান দিলেই তো আপনার ঠ্যাঙে দৌড়ে যেতাম। জগন্নাথ আংরাখা থেকে 1 টুকরো কাগজ বার করে ঘোষালের হাতে দিলেন। বললেন, পড়তে পারবে না? পড়ে শোনাবো। আগে না, কি যে বলেন ঠাউর, এ তো কাজী সাহেবের হুকুমনামা। রন, পড়ে দেখি।
চিঠিখানা কিছুটা পড়ে সে রক্তাক্ত ঘোলাটে চোখ তুলে জগন্নাথের মুখে মেলে বললে, আম্মা তাই আন্দাজ করেছিলাম শালা বাপকে খুন করে ফাঁসিতে লটকেছে। এখন কি করণীয়? দেখো, গোটা চিঠিটা পড়ে দেখো, কাজী সাহেবই তোমাকে নির্দেশ দিয়েছেন। ঘোষাল বললে, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, কাজী সাহেবের হাতের লেখাটা বড্ড জড়ানো। মনে লাগে পুরো বোতল কালিমার্কা সেবন করে তারপর খাগের কলম হাতে নিয়েছিলেন। আর তাছাড়া এই উল্টোমুখ ফার্সি হরফগুলো। জগন্নাথ ওর হাত থেকে চিঠিখানা ফেরত নিয়ে পড়ে শোনালেন। কাজী সাহেব বড় দারোগার উপরওয়ালা, হজ সেরে এসেছেন বলে সবাই কাজীর বদলে ওকে হাজি বলে। তিনি স্পষ্টাক্ষরে বড় দারোগাকে নির্দেশ দিচ্ছেন, আশঙ্কা করার যথেষ্ট হেতু বর্তমান যে পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের ভাগিনেও উন্মাদ ঘনশ্যাম সার্বভৌমকে সম্পত্তির লোভে তস্যপুত্র বলভদ্র কণ্ঠরোধ করিয়া হত্যা করিয়াছে এবং তৎপরে ফাঁস রজ্জু হইতে ঝুলাইয়া দিয়া প্রমাণ করিবার চেষ্টা করিয়াছে যে ঘনশ্যাম আত্মহত্যা করিয়াছে। ফলে শ্মশানযাত্রীরা শ্মশানে উপস্থিত হওয়া মাত্রই আসামি বলভদ্রকে গ্রেপ্তার করিবে, ঘনশ্যাম সার্বভৌমের কনিষ্ঠা পত্নী মুখাগ্নি এবং শ্মশানের যাবতীয় কৃত্যাদি করিবেন। ত্রিবেণীর পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের আদেশানুসারে ওই বিধবা সহমরণে যাইবার অধিকারী নহেন। ঘনশ্যামের প্রথমা পত্নীকেও যেন সহমরণের জন্য চিতায় তোলা না হয়। ঘোষাল দারোগা স্বয়ং শ্মশানে উপস্থিত থাকিয়া এই দাহকার্য সুসম্পন্ন করাইবেন। ইতি। জগন্নাথ বললেন, শোনো ঘোষাল, আমার এই ছাত্র ও শিষ্য রূপেন্দ্রনাথ ভেষকাচার্য তোমাকে সাহায্য করতে শ্মশানেই থেকে যাবেন। তুমি তোমার একটি পাইক কোতোয়ালিতে পাঠিয়ে দাও, কিছু বন্দুকধারী সেপাই আনাবার বন্দোবস্ত করো। বলভদ্রের সঙ্গে শতখানেক লাঠিয়াল আসবে। শ্মশান যাত্রীদের আসতে দেখলে প্রথমেই আকাশের দিকে দু চারটে ফাঁকা আওয়াজ করবে, তাতেই ওদের ঢোল কাঁসির বাদ্য থেমে যাবে। তখন সরকারি আদেশটা ঘোষণা করবে, বলভদ্রকে হাত কড়া পরাবে, মাজায় দড়ি দেবে, তাহলেই ওর লেঠেলেরা থমকে যাবে। স্ত্রীলোকদের জানিয়ে দেবে, নবাবী ফরমান অনুযায়ী মৃতের কোনো স্ত্রী সতী হতে পারবেন না। আমি ত্রিবেণী ফিরেই এই পালকিটা পাঠিয়ে দেব। দাহকার্য সম্পন্ন হলে বলভদ্রকে চালান দেবে, আর মালতী অর্থাৎ সত্য বিধবাকে আমার পালকিতে করে ত্রিবেণী পাঠিয়ে দেবে। পালকির সঙ্গে আসবে একজন বন্দুকধারী সেপাই আর আমার শিষ্য রূপেন্দ্রনাথ ভেষকাচার্য। ঠিক মতো বুঝতে পেরেছ তো? ঘোলাটের চোখ মেলে ঘোষাল দারোগা পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, প্রভু, আমার অবস্থাটা তো বুঝতেই পারছেন। বুঝতে কিছু ভুল হলে কোবরেজ মশাই শুধরে দেবেন, উনি তো রইলেনি। হ্যাঁ, আমার অবর্তমানে ওর আদেশই আমার আদেশ। আর ও হ্যাঁ ঘোষাল, ঘনশ্যামের শ্রাদ্ধ আমার ভদ্রাসনেই হবে। তুমি সপরিবারে নিমন্ত্রণ রাখতে আসবে। তোমাকে যাতে ভালো মতো ব্রাহ্মণ বিদায়ের ব্যবস্থা করা হয় সেটা আমি দেখব। ঘোষাল বললে, জয় জগন্নাথ প্রভু। দিন দশেক পরের কথা। আজ ঘনশ্যাম সার্বভৌমের আদ্য শ্রাদ্ধ, নিজ বাটিতে নয়, মাতুল মহাশয়ের ভদ্রাসনে। জগন্নাথ বেশ বড় মাপের আয়োজনই করেছেন। ত্রিবেণীর পণ্ডিতেরা সকলেই চিনতেন ঘনশ্যাম সার্বভৌমকে। জগন্নাথের ভাগ্নেও বলে শুধু নয়, অসাধারণ সম্ভাবনাময় এক নবীন পণ্ডিত হিসাবে। সুতরাং নিমন্ত্রিতের তালিকাটি সুবৃহৎ হয়ে পড়েছে। পার্শ্ববর্তী জনপদ থেকেও অনেকে এসেছেন। স্বর্গত পণ্ডিতের দুই বিধবাই উপস্থিত। কারোর সহমরণে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু বলভদ্র অনুপস্থিত। না কারাগারে সে আবদ্ধ নেই। ঘনশ্যামের পুতাস্থি গঙ্গাজলে বিসর্জন দেবার পর বড় দারোগা কাজী সাহেবের আদেশে বলভদ্রকে মুক্তি দেন। ইতিমধ্যে জানা গেছে ঘনশ্যাম আত্মহত্যাই করেছেন, হত্যার ঘটনাটি নয়। বলভদ্র মুক্তি পেয়ে কোথায় গেছে কেউ জানে না। সে নাকি যাবার আগে বলে গেছে, শ্রাদ্ধ করার দায় আমার নয়। শ্মশানের মৃতের মুখাগ্নি করেছিল মালতী। তর্করত্ন মশাই একটা ক্ষীণ আপত্তি তুলেছিলেন, পুত্রের অবর্তমানে পৌত্র বা নিকট আত্মীয় শ্মশানে উপস্থিত না থাকলে মৃতের স্ত্রী মুখাগ্নি করতে পারেন বটে, কিন্তু গর্ভিণী অবস্থায় তা পারেন না। যে কারণে সত্য বিধবাকে সহমরণে তোলা গেল না, সেই হেতুটাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিছু মতান্তর দেখা দেয়। মালতী রূপেন্দ্রনাথকে জনান্তিকে জানিয়েছিল স্বামীর শেষ ইচ্ছে সে ঐকান্তিকভাবে পূরণ করতে ইচ্ছুক।
তাই রূপেন্দ্রনাথ পণ্ডিতের বাধা দিয়ে বলেছিলেন, দেখুন, আপনারা সকলেই মহা পণ্ডিত, কিন্তু এই বিধানটি দিয়ে গেছেন আমার পূজ্যপাদ গুরুদেব স্বয়ং পণ্ডিত জগন্নাথ তর্কপঞ্চানন। আপনাদের কারো যদি ভিন্ন মত থাকে, পণ্ডিতেরা একযোগে বলে ওঠেন, সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই কোনো সংহিতায় বিকল্প কোনো সূত্র আছে যা আমাদের জানা নেই। তবে আর বিলম্বে কাজ কি, মুখাগ্নির আয়োজন করা হোক। মালতী মুখাগ্নি করেছিলেন। ঘনশ্যাম পঞ্চভূতে বিলীন হয়ে যাবার পর চিতায় জলও ঢেলে দিয়েছিল। ঘনশ্যামের প্রথমা পত্নীর মূর্ছা সারাদিনেও ভাঙেনি। শ্মশানযাত্রীরা ফিরে এলে তিনি মর্মান্তিক দুঃসংবাদটি পেলেন। ছোট যা বহাল তবিয়তে ত্রিবেণী চলে গেছেন। তার পরিবর্তে বলভদ্রকে ফাটকে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ তার মূর্ছাভঙ্গ হল। বিধবার শাঁখানো অপসারণের পর বড় বধূমাতার পিতৃদেব তাকে স্বগৃহে নিয়ে গেলেন। শ্রাদ্ধবাসরে 2 বিধবাই উপস্থিত। তর্কপঞ্চাননের নির্দেশে কনিষ্ঠাই শ্রাদ্ধ করছে। এবার আর ওই প্রশ্নটা কেউ তুলতে সাহসী পাননি। গর্ভিণী অবস্থায় কোনো সদ্য বিধবা শ্রাদ্ধাধিকারিণী হতে পারে কিনা। রূপেন্দ্রনাথের কাছে অধিকাংশ নিমন্ত্রিতই অপরিচিত। তর্কপঞ্চাননের অযুত নিযুত শিষ্য। ভূতে আনে গন্ধর্বে বয় নীতিতে শ্রাদ্ধ বাড়ির যাবতীয় কাজকর্ম এগিয়ে চলেছে। মালতী মানসিক স্থৈর্য হারায়নি। এ কয়দিন প্রাণ ভরে কেঁদে নিয়ে আজ সে দাঁতে দাঁত দিয়ে স্বামীর শেষ কাজ করতে বসেছে। তার মামা নিমন্ত্রিত হয়ে এসেছেন। ভাগ্নির দিকে চোখ তুলে তাকাতে পারেননি। তার কতটা বেদনায়, কতটা লজ্জায় তা অনুমান করা কঠিন। কিন্তু ওর 3 মামাতো বোন ওকে জড়িয়ে ধরে যখন হু হু করে কেঁদে উঠল, তখন মনে হলো দিদি বিধবা হওয়ায় ওরা যতটা ব্যথিত, তার চেয়ে অনেক বেশি খুশি দিদি জ্বলন্ত চিতা থেকে ফিরে আসায়। দিদিকে ওরা সবাই প্রাণাধিক ভালোবাসত। জগন্নাথ তর্কপঞ্চাননের সর্বতোভদ্র গঙ্গার ধারে প্রায় 20 বিঘা জমির উপর। তারা একদিকে চতুষ্পাঠী, একদিকে টোল, এক প্রান্তে মন্দির পুষ্করিণী, অপর প্রান্তে আমবাগান। ওই আমবাগানের একান্তে পণ্ডিতের ভদ্রাসন। রূপেন্দ্রনাথ একটু ফাঁকায় গিয়ে একটি উঁচু টিলার ওপর একটি ছাতিম গাছের ছায়ায় এসে বসলেন। সম্ভবত এখানে একটি পৃথক মাটির ঘর ছিল। সূতিকা গৃহ কি? কয়েক দশক আগে তা ভূমিসাৎ হয়েছে। তারই ভগ্নস্তূপের ওপর গজিয়েছে এই সপ্তপূর্ণির গাছটি। একটা অপরিসীম নির্বেদে মনটা আজও ভারাক্রান্ত। কাশীধাম থেকে অনেক আশা নিয়ে এসেছিলেন গৌড় মণ্ডলে। ফরাসি ডাঙায় পৌঁছে খেলেন প্রথম ধাক্কা। আত্মজাকে বুকে জড়িয়ে ধরার সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন। চোখের দেখাও দেখতে দিলেন না ভবতারণ গাঙ্গুলি। বললেন, তাহলে নাকি শিশুর মন বিক্ষিপ্ত হয়ে যাবে। রূপেন্দ্র দরবার করতে গেলেন নদিয়া রাজের কাছে। সুবিধা হলো না। রাজমহিষী জানিয়ে দিলেন কৃষ্ণচন্দ্র স্ত্রী শিক্ষা বিস্তারের বিপক্ষে, অর্থাৎ ভবতারণের সপক্ষে। তারপর উনি ছুটে গেলেন ওর গুরুদেবের কাছে। জগন্নাথ তর্কপঞ্চানন নিদান হাঁকলে গৌড় মণ্ডলে কেউ তার প্রতিবাদ করতে সাহসী হবে না। কিন্তু এবারেও ব্যর্থ হলেন রূপেন্দ্রনাথ। গুরুদেব ওকে শর্ত সাপেক্ষে সমর্থনে স্বীকৃত। শর্তটি মারাত্মক। বিপত্নী কুলীন ব্রাহ্মণটিকে পুনর্বিবাহ করতে হবে। ভবতারণ গাঙ্গুলির কন্যাটিকে পছন্দ না হলে গুরুদেব তাঁর গণনাতীত যজমানের ভিতর থেকে কুলীন ঘরের একটি রাঢ়ী শ্রেণীর ভিন্ন গোত্রের সর্বগুণান্বিতা কুমারীকে নির্বাচন করে দিতে চাইলেন। রূপেন্দ্র প্রত্যাখ্যান করায় গুরুদেবও মুখ ফেরালেন। ইতিমধ্যে নানান দুঃসংবাদ পেয়েছেন। যোগু ঠাকুরুন স্বর্গে গেছেন। রূপেন্দ্রের অন্তঃকরণে ওই বৃদ্ধার প্রতি একটা প্রচণ্ড শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল। পিসিমাতা ঠাকুরুন সকন্যা ভাইয়ের সংসারে ফিরে এসেছিলেন তাঁর স্বামীর জীবিতকালেই। এমনকি স্বামীর মৃত্যু সংবাদ পেয়েও শ্বশুরালয়ে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে চাননি। সোঁয়াই গাঁই শাঁখা সিঁদুর ঘুচিয়ে থান পরে কন্যা কাত্যায়নীকে দিয়ে পৃথকভাবে চতুর্থী শ্রাদ্ধ করিয়েছিলেন। হেতুটি সমকালীন বিচারে সামান্য, অথচ রূপেন্দ্রনাথের বিচারে অসামান্য। পিসিমার এই বিদ্রোহের হেতু
বৃদ্ধ বয়সে পিসেমশাই একটি পঞ্চদশীকে দ্বিতীয় পক্ষে ঘরে এনেছিলেন। সে আমলে অভিযোগটা ছিল হাস্যকর। গ্রামশুদ্ধ মহিলা শুনে হেসে গড়িয়ে পড়েছিল, বলেছিল, ওমা আমি কনে যাব, কুলীন বামুন ২.৫ বয়সে মাত্র দ্বিতীয় পক্ষ করল, আর তাও সইল না বুড়ি জগু ঠাকুরুনের। সেই তেজ ও দীপ্তা জগু ঠাকুরুন দুনিয়ার মায়া কাটিয়েছেন। বার্তাটা শুনতে হলো ভবতারণের ভর্ৎসনা এবং ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে। রবীন্দ্র জানেন না কোন ঘটনাটি আগে ঘটেছে। খঞ্জ গঙ্গারামের হাত ধরে কাত্তায়নী আগে ভিনগাঁয়ে চলে গেছে, না আগেই জগু ঠাকুরুনের সব জ্বালা যন্ত্রণার অবসান ঘটেছে। প্রথমটি সত্য হলে বিধবাকে শেষ সময় এক ফোঁটা জলও পাননি। কে তাঁর শবদাহ করল, কে শ্রাদ্ধ করল, কিছুই জানেন না। হতাশা যখন সব দিক থেকে জড়িয়ে ধরেছিল, তখন নিতান্তই ঘটনাচক্রে লাভ করলেন এক অপ্রত্যাশিত অসাধারণ বন্ধুকে। এই মৌলবাদী কুসংস্কারচ্ছন্ন সমাজে প্রথম সাক্ষাৎ পেলেন একটি মানুষের, যিনি আধুনিকতায় বোধ করি রবীন্দ্রনাথের অপেক্ষাও কয়েক দশক এগিয়ে। রবীন্দ্রনাথ কখনো আক্ষেপ করতে পারতেন না, কেন ম্লেচ্ছ হইলাম না, কেন মুসলমান হইলাম না, অন্তত পক্ষে কেন অচ্ছুত চণ্ডাল বংশে জন্মগ্রহণের সৌভাগ্য লাভ করিলাম না। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, মাত্র একদিনের ঘনিষ্ঠতায় দুজনের প্রাণের বন্ধু হয়ে উঠলেন। আবার এক রাত্রির অন্তেই এলো চিরবিচ্ছেদ। ছাতিম গাছতলায় বসে বসে রবীন্দ্রনাথ চিন্তা করছিলেন সেদিন কি কি বিষয় দুজনের আলোচনা হয়েছিল। গৌড়মণ্ডলে বালিকাদের জন্য প্রথম পাঠশালা খোলা হলে, যদি আদৌ খোলা সম্ভবপর হয়, তবে পাঠ্যসূচি কি হবে, সেখানে শিক্ষালাভ করতে আসবে কারা, শুধুই ব্রাহ্মণ কন্যা, শুধুই বর্ণ হিন্দু, জল অচল অচ্যুতের ম্লানমুখী আত্মচার দল কি সেখানেও প্রত্যাখ্যাত হবে? এই শোনো, তুমি আমাদের বুড়ি হবে। চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল মধ্যপথে। দেখলেন শিক্ষা বঞ্চিতা ম্লানমুখী বালিকার দল মুহূর্তে এক ঝাঁক প্রজাপতিতে রূপান্তরিত হয়ে গেছে। প্রশ্নটা যে পেশ করেছে সে একটি বালিকা। হিমালয় দুহিতা উমা মাকে বোধ করি এমনই দেখতে ছিল ৩-৪ বছর বয়সে, অথবা মা গঙ্গাকে গোমুখ গঙ্গোত্রীর উৎসমুখে। উপল বন্ধুর ঝর্ণার মতন ওরা এগিয়ে এসেছে, ঘনিয়ে এসেছে রবীন্দ্রনাথের চারিদিকে। রবীন্দ্রনাথের যে ধ্যানভঙ্গ করেছে, তার নাকে মুক্তোর নোলক, কপালে জড়োয়া টায়রা, গলায় সোনার হার, পরনে বিচিত্র ফ্রক। মসলিনের কাপড়, কিন্তু উবুর করা গামলার মতো তা ফুলে ফুটে আছে। রবীন্দ্রনাথ ফরাসি গাউন জীবনে দেখেননি। ফুটফুটে সুন্দরী, আধ ফোটা কমলকলির মতন গাত্রবর্ণ, আর সবচেয়ে অবাক করা ওর দুটি, কিন্তু এ কি, এই ভ্রমর কালো চোখ দুটি কেন এত চেনা চেনা লাগছে? আর দেবী প্রতিমার মতন মুখের ডৌলটা। মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কি বললে, কি চাইলে তুমি? কথা বোঝো না, বলি কি তুমি বুড়ি হবে? রূপেন্দ্র হাসতে হাসতে বললেন, তা কেমন করে হব মা, বুড়ো হতে পারি যদি বছর ৩০-৪০ অপেক্ষা করো, কিন্তু বুড়ি হব কোন মন্ত্র বলে? খিলখিল করে হেসে উঠল মেয়েটি, আবার চমকে ওঠেন। এই হাসির ঝর্ণার শব্দটাও যেন খুবই পরিচিত। এই ঝর্ণার জলে যেন স্নান করেছেন কোন বিস্তৃত অতীতে। শিশু গিরিরাজ সুতা বললে, তুমি এত বোকা কেন গো, আমি কি তোমারে খুন খুনে জটি বুড়ি হতে বলেছি? বুড়ি মানে গোল্লা ছুট খেলার বুড়ি। আমরা দৌড়ে এসে শুধু তোমাকে ছোবো, ব্যাস। শুধু ছোঁবে? তাহলে আমি রাজি নই। বলো গালে একটা চুমু খাবে? মেয়েটি হতাশ হয়, বিরক্ত। সঙ্গিনীদের বলে, এ বোকাটাতে হবে নি, আমি কি বললু আর ও কি বলছে। ওর পাশের মেয়েটি বলে, চল হটি, আমরা অন্য আর কারেও পাকড়াও করি। রূপেন্দ্রনাথ ওর হাত ছাড়েননি, বললেন, হটি? তোমার নাম বুঝি হটি? কি বিদঘুটে নাম গো তোমার। হটি কখনো এমন একটা ফুটফুটে মেয়ের নাম হতে পারে? মেয়েটি তার টোবলা গালে আঙুল ঠেকিয়ে বললে, কি বোকা গো তুমি, কেন হবে না, এই তো আমার হয়েছে। অবশ্য তুমি আমারে হটুও ডাকতে পারো। দাদু আমারে ডাকে হটি,
আর দিদা ডাকে হটু। ওর বান্ধবীরা ততক্ষণে রূপেন্দ্রনাথকে ঘিরে দাঁড়িয়েছে। রূপেন্দ্র বললেন, ওসব হটি হটু হচ্ছে ডাক নাম। তোমার পোশাকি ভালো নামটা কি গো, সেটাই আমাকে শোনাও। মেয়েটি রুখে ওঠে, কেন হটি হটু দুটো নাম বলনু, তোমার পছন্দ হলো নি? ওর ভাষা এবং বাচনভঙ্গিতে একটু বিস্মিত হলেন রূপেন্দ্র। মেয়েটি অতি সুন্দরী, তার সাজ পোশাক অলংকার দেখে বোঝা যায় যে সে অভিজাত ধনী বংশের সন্তান। তাহলে তার কথ্য ভাষা এত গ্রাম্য কেন? বোধ করি ও মানুষ হচ্ছে পরিচারক বর্গের মাধ্যমে। তাদের ঘরেই থাকে হয়তো চৌপর দিন, তাদের ভাষাটাই আসে জিহ্বাগ্রে। রূপেন্দ্র ওকে কাছে টেনে নিয়ে বললেন, না মা, পছন্দ হয়নি তা বলিনি, ও দুটি ডাকনামও খুব ভালো, কিন্তু ও দুটো তো দাদু দিদার দেওয়া নাম। মা কিংবা বাবা তোমাকে বেশ জমকালো একটা নাম দেয়নি, যা তোমার এই সুন্দর চেহারার সঙ্গে মানানসই হয়? মেয়েটি ঠোঁট উল্টে বলল, মা বাবা থাকলে তো, বাবা তো একটা বদমাস বাউন্ডুলে। রূপেন্দ্রের ভ্রু কুঞ্চন হলো। বললেন, বদমাস বাউন্ডুলে? এসব ভাষা তুমি শিখলে কোথায়? কে তোমার বাবাকে ও কথা বলেছে? দাদুই বলে, যখন তখন বলে আমার মা আঁতুড়ে মরে যেতেই সেই বদমাস বাউন্ডুলেটা আমারে ফেলে পাইলে গেল। থরথর করে কেঁপে উঠলেন রূপেন্দ্রনাথ। একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল যেন তাঁর সর্বায়বে। তাই এত চেনা চেনা লাগছে, তাই বুকের মধ্যে এমন মুচড়ে মুচড়ে উঠছে। সেই চোখ, সেই মুখ, কোথাও কিছু নেই। মেয়েটিকে উনি সবলে বুকে টেনে নিলেন, চুমায় চুমায় ওর টোবলা গাল দুটো ভরিয়ে দিলেন। এই ছাড়ো ছাড়ো, কি করছো তুমি? আমার লাগে না বুঝি? রূপেন্দ্র বললেন, ছাড়বো, কিন্তু তার আগে বলো, তোমার মা, তোমার ছোট মা কি কখনো তোমাকে বলেনি যে সেই বাউন্ডুলে বাপটা তোমার জন্য একটা দারুণ সুন্দর পোশাকি নাম দিয়ে গিয়েছিল? ও হ্যাঁ, মনে পড়েছে, ছোট মা বলেছিল বটে, আমার একটা জমকালো নাম আছে, রূপমঞ্জুরি। মঞ্জুরি, হ্যাঁ ঠিক কথা, রূপোর মন তো চুরি করলি রে তুই। আবার টেনে নিলেন বুকে। আজ এই পর্যন্ত রইল। নমস্কার।